জয় গোস্বামীর তসলিমা মঞ্চ থেকে নেমে আসা, 20 জন এমপির নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগকারিনীর অভিযোগ প্রত্যাহার, এগুলো দেখে নাটক লিখতে ইচ্ছে করে। এখন যে সময়টা দাঁড়িয়ে আছি, এখন না আর দায় ঠেলাঠেলির সময়টা নেই। এই যে জেনজির যে প্রতিবাদ আন্দোলনটা, যেটা অনেকগুলো মুখোশ পরপর টেনে খুলে দিয়েছে, তারা যে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, RSS, ধর্মেন্দ্র প্রধান তাদের মুখোশ খুলেছে তা নয়, আমাদেরও বড় একটা সংখ্যক মানুষের মুখোশ খুলে দিয়েছে। কোথায় ফেল করেছে সুশীল সমাজ? অনেকগুলো জায়গায় ফেল করেছে। আমি যে সমস্ত বন্ধু বান্ধবদের বিচ্যুত হতে দেখেছি ওই নন্দীগ্রাম আন্দোলনের ফেজে, যখন তৃণমূল সরকার সবে আসছে, ঠিক তার আগে আমরা যে নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম, যেটা আজকের ডিপকে টিপকেরা যেটা করছে ককরোচ পার্টি মতো করে, সেই মানুষগুলো কিন্তু আমরা বসে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই নতুন পরিবর্তিত সরকারের প্ল্যাটফর্মে যাব না। তো আমাদের মধ্যে তো বেশিরভাগই আমাদের কথা শোনেন। তোমার কাছে ব্যক্তিগতভাবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ অংশ, তুমি 3টে মাধ্যমেই কাজ করো। এই যে একটা বীতশ্রদ্ধ ভাব অভিনেতা অভিনেত্রীদের প্রতি, এটা দেখলে কিরম মনে? টালিগঞ্জ হোক বা পলিটিক্স হোক বা স্পোর্টস হোক বা সোসাইটি, দিস ইজ দ্য কারেক্ট টাইম যখন আমাদের বুঝতে হবে আমরা ঠিক কাজ করিনি। এই স্বরূপ বিশ্বাসও কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির দান, আমরা কম বেশি প্রত্যেকেই দায়ী। আজও 21শে জুলাইতে ঋতব্রত তৃণমূলে 25টা লোক হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাটাকে ঘিরে অত সাধারণ মানুষ ভিড় জমায়। দ্যাট সেজ এভরিথিং। কিন্তু অল সেড অ্যান্ড ডান, মানে উনি বিরাট ভুল করেছেন। আমি এখানে নির্ভয়ার রেপ কিংবা আমি কামদুনির কথা বলছি, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমি যে মুহূর্তে আমি উত্তরপ্রদেশের কথা বলবো, আমি হাতরাসের কথা বলবো, তখনই বলছে না ওটা না, ও ভারতবর্ষটা বলবেন না। আরে ভারতবর্ষের বাইরে নাকি আমি? তুমি এত সাকসেসফুল একজন লোক, সুদর্শন এত মাধ্যমে, তোমার জীবনে প্রেম আসে না বিভিন্ন দিক থেকে? একটা ক্ষেত্রে হয়তো আমি খুবই ভুল করেছি, কোথাও খুব রেশমিকেও হার্ট করেছে। আমি 60-এর দিকে এগোচ্ছি, এখন এটা লুকিয়ে রাখার কোনো মানে হয় না। নমস্কার। আজকের আড্ডাজীবী অনুষ্ঠানে আমার অতিথি এমন একজন মানুষ যিনি মুখ্যত সাংস্কৃতিক জগতের, কিন্তু আমার সঙ্গে ওর আলাপ হয় একটা ক্রিকেট শোতে। আমার যতদূর মনে পড়ে 2008-এ 83-র বিশ্বকাপ জয়ের 25 বছর পূর্তিতে এবিপি আনন্দতে একটা স্পেশাল অনুষ্ঠান হয়েছিল। তাতে আমি প্রথম মুখোমুখি, সেখানেই প্রথম কৌশিক সেনের সঙ্গে আমার আলাপ হয়। তো এর আগে অনেকবার আলাপ হয়তো আমি দেখেছি, আলাপ হয়নি। কিন্তু ওই অনুষ্ঠানে কৌশিকের কিছু বক্তব্য আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং আমার মনে হয়েছিল যে এর মধ্যে শুধু অভিনয় সত্তার বাইরেও অনেকগুলো ডাইমেনশন আছে এবং সেগুলোতে আমি আজও আকর্ষিত। আর তাই এই পর্দা দেখাশোনার বাইরেও একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে এবং একটা পেশাদারি শ্রদ্ধাও আমার দিক থেকে ওর প্রতি আছে। আমি খুব খুশি যে কৌশিক সেন আজকের আড্ডাজীবী অনুষ্ঠানে আমার অতিথি। ওয়েলকাম কৌশিক। থ্যাংক ইউ। তোমাকে 3টে ছবির কথা আমি মনে করিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে, যেগুলো আমি ক্যামেরায় দেখাতে পারি, কিন্তু ক্যামেরায় দেখানোরও দরকার নেই, সেগুলো এত আমাদের মনে এত গভীর হয়ে রয়েছে। একটা ছবি হচ্ছে তসলিমার মঞ্চ থেকে নেমে যাচ্ছেন অপমানিত জয় গোস্বামী। একটা ছবি হচ্ছে যে 20 জন সাংসদ, তৃণমূল থেকে বিদায়ী সাংসদ, তারা দেখা করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে এবং হাসছেন টাসছেন অনুষ্ঠানে। আর থার্ড ছবি হচ্ছে একটা পোস্ট, একজন মহিলা, সম্ভবত সিমরান পাল যদি আমি মনে করতে পারি, তিনি বলছেন স্বরূপ বিশ্বাসকে আমি কোনোদিন দেখিনি, উনি আমার শ্লীলতাহানি করবেন কি দর্শন করবেন, দেখাই হয়নি। এই 3টে ছবি আমি সাম্প্রতিক সময়ে দেখলাম এবং দেখে আমার মনে হলো যে কৌশিক সেন এর চেয়ে বড় নাটক একাডেমিতে কি করতে পারেন? কেন মানুষ একাডেমিতে নাটক দেখবে বা শিশির মঞ্চে যাবে যদি তারা জীবনে প্রতিনিয়ত এইসব নাটক দেখতে পায়? না, তার আগে আমার মনে হয় যে একটা জিনিস পরিষ্কার করে বলা ভালো। সেটা হচ্ছে যে মানে আমি যেটা আমার এত বছর, এবং আমার মনে হয় আপনারও তাই, মানে আপনি যদিও মূলত স্পোর্টস জগতের থেকে আপনার নামটা, যেমন আপনি যেরকম বলেছিলেন যে আপনার সঙ্গে আলাপ সেইভাবে হয়নি, কিন্তু আমি আপনার লেখার সঙ্গে বহুদিন পরিচিত ছিলাম এবং আপনার যখন লেখা বেরোতো খেলা বিষয়ে, তখন সেটা আমরা অগণিত পাঠকের মতো আমিও গোগ্রাসে পড়তাম এবং আপনার
খেলার বিশ্লেষণ, আপনার ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব, একটা সম্পর্ক, সেটাও একটা আকর্ষণের বিষয় ছিল। আপনার সেই সমস্ত অভিজ্ঞতা দিয়ে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন এই বয়সে এসে, সেটা হচ্ছে আমরা এখন যে সময়টা দাঁড়িয়ে আছি, এখন না আর দায় ঠেলাঠেলির সময়টা নেই। মানে অর্থাৎ ও করেছে এ করেছে তা না, এখন না এই যে জেনজির যে প্রতিবাদ আন্দোলনটা, যেটা অনেকগুলো মুখোশ পরপর টেনে খুলে দিয়েছে, তারা যে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, আরএসএস, ধর্মেন্দ্র প্রধান তাদের মুখোশ খুলেছে তা নয়, তারা কিন্তু আমি বলবো যে আমাদেরও বড় একটা সংখ্যক মানুষের মুখোশ খুলে দিয়েছে। কিভাবে? সেটা হচ্ছে যে আজকে এই যে সাংসদ, 20 জন সাংসদ যারা বিগলিত হয়ে একবার শুভেন্দু অধিকারীকে বলছেন কি ভালো মুখ্যমন্ত্রী, একবার নরেন্দ্র মোদীকে বলছে এরকম প্রধানমন্ত্রী দেখি নাই, হ্যাঁ, তো এই মানুষগুলো কারা? এই মানুষগুলোকে তো আমরাই তৈরি করেছি, মানে আমাদের প্রত্যেকের কোনো না কোনোভাবে দায় আছে। আজকে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনাটা আমি মনে করি যারাই করেছেন তারা খুব কৃতিত্বের কাজ করেছেন, কিন্তু সেখানে শুধুমাত্র জয় গোস্বামী অপমানিত হয়ে নেমে আসার ছবিটা নয়, আপনার খেয়াল করতে হবে যে ওই মঞ্চ থেকে তথাগত রায় গান্ধীজির সম্পর্কে খারাপ কথা বলেছেন। ওই মঞ্চ থেকে আরেকজন ভদ্রলোক, শিক্ষিত ভদ্রলোক, তিনি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটা নিয়ে কুৎসিত মন্তব্য করেছেন। এবং এই তসলিমার চলে যাওয়া থেকে শুরু করে জয়ের নেমে আসা পর্যন্ত যে পুরো প্রক্রিয়াটা, এখানে আমাদের দায় নেই, ভীষণভাবে দায় আছে। আমার মনে আছে তসলিমা নাসরিন বিতাড়িত হবার পর আমরা কলকাতায়, আমরা লেখক, শিল্পী, অভিনেতারা মাত্র 2টো মিছিল করেছিলাম, মাত্র 2টো মিছিল, উইচ ওয়াজ নট এনাফ। আমাদের কনসিস্টেন্টলি বাম জামানাতেই হোক, তৃণমূল জামানাতেও হোক, তসলিমার প্রত্যাবর্তনের জন্য প্রতিবাদ করা উচিত ছিল। ফলে আজকে যারা সেদিনকে রবীন্দ্র সদনে জয়কে অপমান করলেন, তারা না জয়ের কবিতা পড়েছে না তসলিমার লেখা পড়েছে। ফলে এইটা হওয়ার ছিল। এবং তৃতীয় যে ঘটনাটা স্বরূপ বিশ্বাসকে কেন্দ্র করে, এই স্বরূপ বিশ্বাসও কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির দান, আমরা কম বেশি প্রত্যেকেই দায়ী। সুতরাং মানে আমি তো বলবো যে থিয়েটারটা আমাদের 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 সমাজটাকে, ওই একটাই জায়গা আমি বলতে পারি গৌতমদা, সেখানটায় আমি খুব সৎভাবে কাজটা করি। মানে আমি আমার পেশাতেও বোধহয় সবসময় এতটা সৎ থাকতে পারি না, অভিনয়ের ক্ষেত্রে আমি বলছি। অনেক সময় আমাকে চরিত্র পছন্দ না হলে, পয়সার জন্য, কিংবা মানে বিষয় পছন্দ না হলে, ডিরেক্টর পছন্দ না হলেও আমাকে পেশাগত কারণে করতে হয়। কিন্তু এই একটাই জায়গা থিয়েটার, যেখানটায় আমি আমার অপছন্দের কোনো কাজ করি না, কোনো কম্প্রোমাইজ করে করি না। কিন্তু সত্যি সত্যি আজকে মানুষ, আমার মনে হয় যে সো কল্ড আমাদের মতো যারা প্রিভিলেজড ক্লাস, সেই প্রিভিলেজড ক্লাসকে দেখে অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত হতাশ। এবং আমরা আমাদের যে তকমাতেই ভূষিত করি না কেন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, হোয়াট এভার ইউ কল আস, উই হ্যাভ ফেলড কমপ্লিটলি। এইটা যতক্ষণ না আমি স্বীকার করতে পারছি, ততক্ষণ পরের ধাপে আমি যেতে পারবো না। কোথায় ফেল করেছে সুশীল সমাজ? অনেকগুলো জায়গায় ফেল করেছে। মানে আমি আবার বলছি, দায় ঠেলাঠেলি করে কোনো লাভ নেই। আমি মানে সুশীল সমাজ কি সুবিধাবাদী হতে গিয়ে একেবারে, মানে ধরুন ব্যক্তিগতভাবে আমি আপনাকে হয়তো 100টা উদাহরণ দেব ক্যামেরার বাইরে গিয়ে, যেখানে আমি আপনাকে অনেক গল্প বলতে পারি যে আমার কাছে কি কি প্রস্তাব ছিল, আমি কি কি প্রস্তাব ফেরত পাঠিয়েছি। বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি মনে করি আমিও, এখন কি সব কথা খুলে বলার সময় হয়নি? খুলে বলার সময় লাভ নেই, কারণ আমি বলছি যে যারা যারা কম্প্রোমাইজ করেছে গৌতম দা, তাদেরকে আপনিও চেনেন, আমিও চিনি, আমাদের বন্ধু বান্ধবেরা, এবং এরা কেউ খারাপ লোক নয়। কিন্তু মানে এমন আমি বলতে পারি না যে উফ এই লোকটা না কি খারাপ, ওই ভদ্রলোক কি খারাপ, ওই মহিলা কি খারাপ, এটা বলতে পারবো না। তার কারণটা হচ্ছে মানুষের জীবনযাপন, মানে আপনি একটা বাজার করুন না, আপনি জাস্ট মোবাইলটা খুলে একটা ব্লিঙ্কিট কিংবা কোথাও একটা গিয়ে মানে 1 কেজি সর্ষের তেল, একটু লাউ, একটু কুমড়ো আনুন, আপনি বুঝতে পারবেন যে কোথায় বাস করছি আমরা। কেন লাউ কুমড়োর মধ্যে কি আসবে? বিজ্ঞাপন চলে আসবে? না না, আমি বলছি বাজারটা, আমি বলছি মানুষের দৈনন্দিন বেঁচে থাকাটা। মানে আমি বলছি যে আমি মাছ মাংসের কথা বলছি না, আমি যদি বলি তরকারি ভাত খেয়ে বেঁচে থাকবো,
হবে না। মানে আপনার কি মনে হয় যে এই যে ডিম ছোঁড়াটা একটা উৎসব হয়ে উঠলো, মানে এটা সত্যি সত্যি সাধারণ মানুষ করছে, তাতে বয়ে গেছে, তারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদেরকে ভোটে হারিয়েছে, দে আর স্যাটিসফাইড। কিন্তু তারপর আপনার কি মনে হয় সত্যি সত্যি তারা বাজার থেকে ডিম কিনে নিয়ে গিয়ে তাদের খেয়ে দিয়ে কাজ নেই, সিবিআই পুলিশের কাছ থেকে খবর নিয়ে কখন কাকে রেড করা হচ্ছে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে? কিন্তু এটা যে একটা সেলিব্রেশন হয়ে গেল, এরা অবশ্যই বিজেপির লোক, কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে এদের অ্যাকসেপ্টেন্সটা। এই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রেও কিন্তু দায়টা আমার মনে হচ্ছে আমাদের মতো মানুষদের ক্ষেত্রে। মানে আজকে যে মিডিয়া এটাকে একটা সেলিব্রেশনের মতো করে দেখাচ্ছে, এটাতে আমাদেরও দায় আছে। এই সমাজটা এই জায়গায় পৌঁছলো কি করে? আমি শুধুমাত্র যেটা বলতে চাইছি, আমি শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীদের কিংবা কিছু সুবিধাবাদী লোকজনদের আমি দায়ী করতে পারছি না। আমি মনে করি আমি যে সমস্ত বন্ধু বান্ধবদের বিচ্যুত হতে দেখেছি ওই নন্দীগ্রাম আন্দোলনের ফেজে, যখন তৃণমূল সরকার সবে আসছে, ঠিক তার আগে আমরা যে নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম, যেটা আজকের দীপকে টিপকেরা যেটা করছে ককরোচ পার্টির মতো করে, সেই মানুষগুলো কিন্তু আমরা বসে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা পরিবর্তন আসছে, কিন্তু আমরা সেই নতুন পরিবর্তিত সরকারের প্ল্যাটফর্মে যাব না। তো আমাদের মধ্যে তো বেশিরভাগই আমাদের কথা শোনেনি। অপর্ণা সেন, বোলান গাঙ্গুলি, শঙ্খ ঘোষ, এরকম কিছু মানুষ ছাড়া আমি যাইনি। এরকম বহু মানুষ, আপনি দেখুন 21শে জুলাইয়ের মঞ্চে আপনি কাকে দেখেননি? আপনি কাকে দেখেননি মমতা ব্যানার্জি ক্যাকা ছিছি করছে, পেছনে কারা দাঁড়িয়ে আছে? আপনি দেখেননি যে মানে যে কোনো ইস্যুতে এদেরকে এগিয়ে দেওয়া হতো। মানে ফলে কিন্তু এরা তো আমাদেরই পরিচিত, মানে এদেরকে আমি রেসপেক্ট করি, এদের লেখা পড়েছি, এদের গান শুনেছি, এদের সাথে অভিনয় করেছি। এখন এই মানুষগুলোকে আমি হঠাৎ করে আঙুল তুলে বলতে পারবো না, না সব দায়টা ওদের, আমি একদম দারুণ। কিন্তু আমি যে তাদেরকে আটকাতে পারিনি, আমরা যে আমাদের যুক্তিগুলো যে তাদেরকে গ্রহণ করাতে পারিনি, এটাও তো আমাদের ব্যর্থতা। ফলে এই 20 জন সাংসদদের থেকে জয় গোস্বামী নেমে আসা থেকে টালিগঞ্জের স্বরূপ বিশ্বাস, এই পুরোটা কিন্তু আমার কাছে একই সূত্রে গাঁথা। এগুলো দেখে নাটক লিখতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে? আমার মনে হয় না এইসব মানুষ নাটক দেখবেন। মানে এটা এতটাই নিম্নমানের একটা বিষয়, মানুষ বীতশ্রদ্ধ। ফলে মানুষ কি হচ্ছে, দেখছে তো, আলোচনা হচ্ছে, জয় গোস্বামীকে নিয়ে, আলোচনা হচ্ছে, কিন্তু আমি বলছি যে আপনি কোনো সমাজে কোনো আলোড়ন দেখতে পাচ্ছেন? মানে আলোচনা নাটক, ম্যাসিভ নাটক। কিন্তু কি বলুন তো, এই নাটকগুলো মানুষ না কিরম ভাবে দেখছে বলে আমার মনে হচ্ছে, মানে আমি ফেসবুকে না হলেও আমি তো বুঝতে পারছি যে মানে অনেকেই বলছেন যে জয় গোস্বামী কেন গেলেন, কেউ আবার বলছেন বেশ হয়েছে। কিন্তু আমি বলছি যে তুমি জয় গোস্বামী হলে কি করতে? ওইখানে মনে করা যায় কৌশিক সেন, জয় গোস্বামী নন কৌশিক সেন, কি হলো? আমি না জয়দাকে খুব গভীরভাবে চিনি। জয়দার কে দেখলে যতটা নরম সরম মনে হয়, লোকটা কিন্তু ওরকম নয়। প্রচন্ড গাটস না থাকলে ওই মঞ্চ থেকে নেমে এসে আবার বসে থাকা যায় না। মানে এটা আমরা অনেকে মিস করছি পয়েন্টটা। মানে আমার সঙ্গে যদি এরকম হতো, মানে আমি প্যানিকড হয়ে পালিয়ে যেতাম। প্রথমত যেতাম না, কিন্তু লোকটা কিন্তু বারবার তার পরবর্তীকালে ওর বিভিন্ন লেখায় লিখেছে যে না, আমি তো সত্যি তসলিমার সময় কথা বলিনি, আমার তো মানুষের কাছ থেকে এই ক্ষোভটা প্রাপ্য ছিল, আবার যদি হয় আমি আবার যাব। এটা বলার জন্য কিন্তু গাটস লাগে, ইটস নট দ্যাট ইজি। আমি জয়দার পূর্বতন কাজগুলো একটাও সমর্থন করছি না। জয়দার মতো মানে আমাদের সময় শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী, শক্তি, সুনীল, সন্দীপন, তারাপদ রায় ইত্যাদি, এই যে কবিদের যে পুরো ব্যাচটা আমি বলবো, মানে এমনকি ভাস্কর চক্রবর্তীর কথা মাথায় রেখে আমি বলছি, জয় গোস্বামীর কবিতা মানে একটা যুগ। তো সেই লোকটার যা ক্ষমতা, তার ক্ষমতার অত কাছাকাছি যাওয়াটা উচিত হয়নি। আমি তাকে একেবারেই সমর্থন করছি। একই কথা কি সুনীল গাঙ্গুলি সম্পর্ক প্রযোজ্য? হয়তো, মানে আমি সুনীল বাবুকে অতটা গভীরভাবে চিনি, মানে ওনার সঙ্গে আমার পরিচয় পাঠক এবং উপন্যাসিক, উনি আমার থিয়েটার দেখতে এসে দেখেন, কিন্তু জয়দাকে আমি গভীরভাবে দেখেছি, একটা পারিবারিক সম্পর্ক হয়েছে। জয়দার একটা সাংঘাতিক মনের জোর আছে, মানে ইনস্পাইট অফ দ্যাট লোকটা আবার ওই সেই সিটে বসেছে, ওই চারপাশ থেকে গ্লানি, ওটাও একটা কবিতা, তাও কিন্তু একটা কবিতা, ওটা একটা কবি পারে। ওটাকে নিয়ে অনেকে মস্করা করতে পারে, কিন্তু এটা আমার কাছে করে মস্করার বিষয় নয়। ফলে এই যে থিয়েটারটা তৈরি হচ্ছে, আপনার ভাষায় আপনি যেটা বললেন,
এটা কিন্তু মানে এটা এটা নিয়ে কিন্তু যেটা হচ্ছে ফেসবুকে সেটা খেউড় হচ্ছে। অর্থাৎ কেউ মজা দেখছেন, কেউ এটা নিয়ে আরো 4টে বাজে কথা বলছেন, কেউ হয়তো কয়েকটা খুব সুচিন্তিত বক্তব্য রাখলে, বাট এভরিবডি ইজ সিটিং ইন দ্য গ্যালারি অ্যান্ড এনজয়িং দ্য শো, বাট নট পার্টিসিপেটিং ইন ইট। কেন পার্টিসিপেট করছে না বলুন তো? আজ থেকে হয়তো 20-25 বছর হলে জয়ের সমর্থনে 10টা লোক রাস্তায় নেমে যেত, কিংবা বিপক্ষে 10টা লোক নেমে যেত, কিন্তু এইটার হচ্ছে না। তার কারণ মানুষের ওভারঅল সোসাইটি থেকে এক্সপেকটেশনটা কমে গেছে। মানুষ ভাবছে যে আচ্ছা এই লোকগুলো এরকম হতে পারে, তাহলে বাবা আমি আমার ঘরটুকু সামলাই, আমি আমার ছেলের কথা ভাবি, আমার মেয়ের কথা ভাবি, আমার আরেকটু আমি পুজোর সময় একটু যাতে বেড়াতে যেতে পারি এগুলো ভাবি, একটু ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করি, একটু একটা কাজের বাইরে আরো 6টা কাজ করার চেষ্টা করি। মানুষের আস্থা চলে গেছে। আমার মনে হয় সমাজের 3টে অংশের প্রতি, আমি জানি না তুমি একমত হবে কিনা, মানুষের আস্থা চলে গেছে। একটা হচ্ছে সুশীল সমাজ, একটা হচ্ছে মিডিয়ার একটা বড় অংশ, বিরাট। আর থার্ড হচ্ছে টালিগঞ্জের কিছু অভিনেতা অভিনেত্রী। টালিগঞ্জে অভিনেতা অভিনেত্রী নয়, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি গৌতমদা, এমনকি টালিগঞ্জে যারা খুব ভালো কাজ করেন না, উৎকৃষ্ট কাজ করেন, তাদের প্রতিও আস্থা কমে গেছে। মানে কি হয়, ধরুন মানে একটা ঝুড়িতে যদি একটা পচা আপেল থাকে, আপনি এক্সপেক্ট পুরো ঝুড়িটা পচে যায়, তখন আলাদা করে না কেউ ওখান থেকে বার করে না। এই যে টালিগঞ্জে মানে আমরা হাতে গুনে বলতে পারি কটা ছবি হিট করছে, বেশিরভাগ সময় কি হচ্ছে, আমরা সাকসেস পার্টি দেখছি, একটা বড় কেক, সেটাকে ঘিরে অনেক সেলিব্রিটি, কিছু মিডিয়া তারা ছবি তুলছেন, তারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেন, শুরুর দিনেই কেকটার অর্ডার হয়ে যায়, এবং তারা জেনেই কেকটা অর্ডার দেন যে এই মানে কেকটা বেশি দিন রাখা যাবে না। হ্যাঁ, তো এখন সেইটা মানুষ ধরে ফেলছে। বা আমি লোক পাঠিয়ে হাউস বুক করে হাউসফুলের বোর্ড টাঙাচ্ছি, এইটা আর মানুষ বিশ্বাস, ঠিক যেভাবে আজকে যেমন প্রমাণিত হয়ে যাচ্ছে যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু নেই, সবাই ওয়েলকাম। তো ঠিক একইভাবে টালিগঞ্জের ক্ষেত্রেও কিন্তু টালিগঞ্জ সিনেমার ক্ষেত্রেও প্রমাণ হয়ে যাচ্ছে যে হাউসফুল মানে যারা সাকসেস পার্টি দেয়, লোকে আগে সেটাকে সন্দেহ করে। সেজন্য স্বার্থপর হিট করার পর আমি রানেকে ধন্যবাদ জানিয়েছিলাম যে তুমি প্লিজ আর যাই করো সাকসেস পার্টি দিও না, কারণ মানে লোকে বিশ্বাস করবে না যে সত্যি সত্যি স্বার্থপর হিট করেছে। এবং মানে এই অর্ধাঙ্গিনী 2 এর ক্ষেত্রেও তাই আমার মনে হয়। আমার মনে হয় যে ছবিগুলো সত্যি সত্যি চলে, সে ছবিগুলো ভালো কি মন্দ আমি বলছি না, হয়তো স্বার্থপরের থেকে অনেক বেটার ছবি চলেনি, হয়তো অর্ধাঙ্গিনী 2 এর থেকে কৌশিক গাঙ্গুলিরই অনেক বেটার ছবি চলেনি, চলা উচিত ছিল। আমি তো মনে করি কাবেরী অন্তর্ধান ছবিটা কৌশিক গাঙ্গুলি অর্ধাঙ্গিনী 2 এর থেকে অনেক বেটার ছবি, কিন্তু সেটা চলেনি, কিন্তু সাকসেসফুল তো। এবং সত্যি সত্যি যদি কখনো কোনো ছবি সাকসেসফুল হয়, মানে কৌশিক গাঙ্গুলি লক্ষ্মী ছেলে এর থেকে ফার ফার বেটার ছবি, কিন্তু সেভাবে চলেনি। কিন্তু যেটা সাকসেসফুল হয় সেটা মানুষ বুঝে নেয়, তার জন্য কেক কাটতে হয় না। কিন্তু তোমার কাছে ব্যক্তিগতভাবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ অংশ, তুমি 3টে মাধ্যমেই কাজ করো, এই যে একটা বীতশ্রদ্ধ ভাব অভিনেতা অভিনেত্রীদের প্রতিটা দেখলে কিরম মনে হয়? ওই যে আমি বলছিলাম যে সেটা হচ্ছে যে আমি প্রথমেই যেটা বলছি না, প্রথমে না মানে স্বীকার করতে হবে, মানে এটা আমি মানে আমি আমার ছেলের কাছ থেকে অনেক কিছু শিখি, যেরকম আমি আমার স্ত্রী রেশমির কাছ থেকে অনেক কিছু শিখি। আমার ছেলে আমাকে ওই সাত্রের একটা পার্টিকুলার এক্সিস্টেনশিয়ালিস্ট ক্যাফে বলে একটা বই আছে, সেটা খুব ইন্টারেস্টিং। সেখানে ওই সাত্রে আর সিমন বোবায়ের মধ্যে দুজনের যে বন্ধুত্বটা ছিল, একটা প্রেম ছিল, সেইটার একটা আছে। সেইখানে সাত্রের একটা জায়গা আছে, সেখানে একটি বাচ্চা ছেলে সোলজার, সে এসে সাত্রেকে জিজ্ঞাসা করে যে আমি যুদ্ধে যাব না আমি আমার মার দায়িত্ব পালন করব, আমি কোনটা করব বলুন তো? তো সাত্রে বলেছিলেন যে তুমি ঠিক করো। বলছে না তাহলে আমি আপনার কাছে এলাম কেন? বলছে তুমি যতক্ষণ না নিজে সিদ্ধান্ত না নেবে ততক্ষণ ইউ ওয়ন্ট বি এবল টু বিকাম আ ফ্রি ম্যান। এখান থেকে ফ্রি ম্যান কনসেপ্টটা আসে। মানে একটা মানুষ যখন নিজে সিদ্ধান্ত নেয় এবং নেবার পরে বুঝতে পারে আমি ভুল করলাম, ভুল করা সত্ত্বেও কিন্তু হি ক্যান ফিল যে এই যে আমি একক স্বাধীনভাবে সিদ্ধান্তটা নিলাম, এই আমি স্বাধীন হলাম, কারণ আমি যে সিদ্ধান্তটা নেব এই সিদ্ধান্তের দায়ভারটা আমাকে বহন করতে হবে। এই বহন করার যে রেসপন্সিবিলিটি, যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, এটা একটা মুক্ত মানুষ তৈরি করে, স্বাধীন মানুষ তৈরি করে। টালিগঞ্জ হোক বা পলিটিক্স হোক বা স্পোর্টস হোক বা সোসাইটি, দিস ইজ দ্য
কারেক্ট টাইম যখন আমাদের বুঝতে হবে যে আমরা ঠিক কাজ করিনি। আমরা যেটা টালিগঞ্জে করছি খুব ক্ষুদ্রভাবে বলতে গেলে, আমরা সবাই সবার পিঠ চাপড়াচ্ছি। তুমি দারুণ অভিনেতা, তুমি দারুণ ডিরেক্টর, তুমি দারুণ অভিনেত্রী। ইউ হ্যাভ টু, মানে আচ্ছা দেখুন, আমি এইবার ওয়ার্ল্ড কাপে আমি কুকুরেল্লাকে দেখে ফেললাম, আমি ইয়ামালকে দেখে ফেললাম, আমি হালানকে দেখে ফেললাম। এবার আপনি জানেন আমি পাগলের মতো ইস্টবেঙ্গল সাপোর্টার, কিন্তু আমি নিশ্চয়ই এখন মানে মানে এখন লালরিনিকাকে দেখে কিংবা ডেভিডকে দেখে ইস্টবেঙ্গল হারলে কাঁদবো, জিতলে প্রচণ্ড লাফাবো, রেশমির পেছনে লাগবো, সব করব। কিন্তু আমি কি বলতে পারবো যে স্ট্যান্ডার্ডের ফুটবলটা আমি দেখে ফেলেছি সেই স্ট্যান্ডার্ডের ফুটবল ভারতবর্ষে হয়? এটা বলতে পারবো না। তো একই রকম ভাবে যবে থেকে ওটিটি প্ল্যাটফর্মটা খুলে গেছে, বম্বে, সাউথ, দেশের বাইরে, বাংলাদেশ, বাংলাদেশ, এমনকি ইউরোপে যেসব আমরা সিরিজগুলো দেখছি, সিনেমা টিনেমার কথা বাদ দিন, আমি যে সিরিজগুলো দেখছি, এই যে রিদ্ধি একটা ছবিতে পাঠ করলো বান্দার বলে, আমাদের অনুরাগ কাশ্যপের, সেখানে এক একটা অ্যাক্টর মাইন্ড ব্লোয়িং। জিতেন্দ্র যোশীর মতো অ্যাক্টর, এইটুকু হাইট, গোলগাল চেহারা, নাগেশ ভোঁসলের মতো একটা অ্যাক্টর, সানিয়া মালহোত্রা, অন্য এখন নাম ডাক হয়ে গেছে, সপনা পাব্বি বলে একজন অভিনেত্রী। উরি বাপরে বাপ, আমি বলছি এই ধরনের অভিনয়গুলো আমরা চোখের সামনে দেখছি। আই এম সো প্রাউড যে রিদ্ধি এদের সঙ্গে অভিনয় করেছে। তো এই অভিনেতাদের দেখার পর আমাকে যদি কেউ বলে যে আপনি দারুণ অভিনয় করেছেন অর্ধাঙ্গিনীতে, আমার হয়তো ভালো লাগবে, কেন আমি খুব উৎসাহিত হব না। তার কারণটা হচ্ছে আমি একটা এমন বয়সে পৌঁছেছি যখন আমি বুঝতে পারছি যে আমি অনেকটা পিছিয়ে আছি, আই হ্যাভ টু প্রিপেয়ার মোর। এই অস্বস্তিটা, এই খুঁতখুঁতানিটা, এবার এই অতৃপ্তিটা যদি আমাদের ভিতরে কাজ না করে, আমরা যদি একটা সিনেমা বানিয়ে, একটা থিয়েটার বানিয়ে সারাক্ষণ বলতে থাকি অমুকে আমাকে না খুব ভালো বলেছে, এবং সেটা ফেসবুকে দিই, সেটা নিয়ে চর্চা করি, ওইটাই সেলিব্রেট করি, ওইটাই বাঁচি, তাহলে কিন্তু এই যে টালিগঞ্জকে নিয়ে যে ভুল ধারণাটা মানুষের তৈরি হয়েছে বা সঠিক ধারণাটা মানুষের তৈরি হয়েছে, এটা থেকে আমরা মুক্ত হতে পারবো না। একটা কথা বলো, স্ট্যালিনের রাশিয়ায় কিন্তু সেই সময় বেশ ঔপন্যাসিক, টলস্টয়ের মতো লোক উঠে এসছেন, শরকভ অনেকে উঠে এসছেন। এই লাস্ট 15-20 বছরে যে রেজিম যেভাবে চললো, বাংলা যেভাবে চললো, বাংলায় সেরম কোনো উত্থান দেখলো না কেন? না অভিনয়ে, না খেলাধুলোর জগতে, না সিনেমায়, মানে এই যে শোষকের বিরুদ্ধে একটা ইয়ে নিয়ে কেউ উঠে এলো না কেন? না, এটা একটু মানে বড় আলোচনার বিষয়, সেটা আমি মনে করছি না যে এই মুহূর্তে এই পরিসরটা এখানে আমরা পাবো। আমি শুধু বলছি যে স্টালিনের সময়ের যে ফ্যাসিজম, মানে স্টালিন, প্রথমত স্টালিনও যে ফ্যাসিস্ট এটা মেনে নিতে আমাদের প্রচুর বছর লেগেছে, বহু বছর ধরে। আমার বাবাটা খুব ধমকেছিল আমাদেরকে যে তুই হিটলারকে যেভাবে বলছিস, স্টালিনকে তুমি একই জায়গায় রাখছো। এটা ফলে এইটা নিয়ে আমাদের মানে আমাদের বহু বছর অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়েছে, আমরা যারা বামপন্থী পরিবার থেকে এসেছি, যারা স্টালিনও ফ্যাসিস্ট ছিল। হ্যাঁ, তো এইটা কিন্তু সেই সময়ের ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড, মানে এটা ওই প্রভাত পট্টনায়কের লেখা আমি খুব প্রচুর পড়ি, ফলে এই নিওলিবারালিজম বা নিও ক্যাপিটালিস্টিক সোসাইটি, সেটা একদম বদলে গেছে। ফলে মানে সেই সময় ক্যাপিটালিস্টিক ফোর্সের বিরুদ্ধে একটা সোশ্যালিস্ট পৃথিবী ছিল, মানে স্টালিনের সময়তেও ছিল। স্টালিনের সময়তেও কিন্তু গোর্কি টোর্কিরা ছিলেন, মানে তিনিও কিন্তু অনেক জায়গায় স্টালিনের দ্বারা ডিসিভড হচ্ছেন, কিন্তু সে তবু লিখছে। এবং স্টালিন একটা সময় বলছে না, ধরে নিচ্ছে সে শাসকেরই লোক। হ্যাঁ, কিন্তু স্টালিন বলছে না, ওকে টাচ করো না। মানে এরকম অনেক গল্প আছে। কিন্তু আমি বলছি যে পৃথিবীতে বামপন্থী আন্দোলন তখনও কিন্তু ভাইব্রেন্ট, এবং তার একটা বড় কারণ ক্যাপিটালিজম তখন একটা ক্লাসিক্যাল ক্যাপিটালিজমের একটা চেহারা ছিল। এখন যে চেহারাটা ক্যাপিটালিস্টিক সোসাইটি, এখন যে নিউলিবারাল ক্যাপিটালিজমের যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি, সেইটা ভয়াবহ, সেটা আপনি বুঝতেও আমরা পাচ্ছি না যে আমরা কখন তার ভেতরে ঢুকে যাচ্ছি। ওকে, নাটকের মঞ্চ কোনো প্রতিবাদ করলো না কারণ তোমার নাটক দেখতে গিয়ে আমি দেখেছি নাথুরাম গডসের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন না, আমরা বিচ্ছিন্নভাবে করেছি, মানে আমি শুধু আমার কথা বলছি, আপনি যেরকম আমাদের নাটকে দেখেছেন, একলা চলরতে দেখেছেন, কিভাবে আমরা বিজেপি ক্ষমতায় আসার আগেই বলেছি, এমনকি 2012 সালে আমরা যে ম্যাকবেথটা করেছিলাম, সেটাও কিন্তু পরিষ্কার তাতে ছিল যে নাটকের শেষে দেখানো হচ্ছে যে ম্যাকবেথের যে পোষা গুন্ডারা, তারা নতুন রাজা ম্যালকমের
সিংহাসনের পাশে এসে বসে বসে। অর্থাৎ তখন আমরা দেখছিলাম যে 2012 সালে যখন সিপিএম এর বদলে তৃণমূল এলো, সিপিএম এর পোষা গুন্ডারা বা অ্যান্টি সোশ্যালিস্টরা তারা আস্তে আস্তে দলে পাল্টে গিয়ে তৃণমূলে চলে এলো। তো এরকম অনেক কাজ কিন্তু বাংলা থিয়েটারে হয়েছে। লাল মেফিস্টো করেছে। তৃণমূলের বিরুদ্ধে তো তোমরা কোনো নাটক করোনি। তৃণমূলের বিরুদ্ধে নাটক ওই রকম ভাবে সরাসরি হয়নি, কিন্তু সেই সুমৌলি নাটকটা যদি আপনার মনে পড়ে, সেইখানে একটা ডিজেনারেশনের কথা ছিল। আর আমাদের 2012 ম্যাকবেথের মধ্যে সেটা ছিল না, তোমরা মনে করতে যে বিজেপি ইজ এ গ্রেটার ইভিল। হ্যাঁ, আমি মনে করতাম তুমি তো এই রাজ্যে থাকো, তোমার ইভিল তো এখানে লুকিয়ে আছে। না, আমি সেটা মনে করিনি কখনো, আমি এখনো সেটা মনে করি না। এটা মানে এটা আমি আমার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমি স্টিক করে থাকতে চাই। আমি এখনো মনে করি ইটস আ গ্রেটার ইভিল, এবং সেই বিজেপি যে গ্রেটার ইভিল এটা কিন্তু এই মুহূর্তে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে প্রমাণিত হচ্ছে। মানে অভয়ার বিচারটা নিয়ে আমরা ভেবেছিলাম যে কাল বিজেপি আসবে, পরশুদিন অভয়ার বিচার পেয়ে যাবে, হচ্ছে না। কিন্তু তুমি যেভাবে এখন বিজেপির আজকের কাগজেই দেখছি যে তোলাবাজিটা কি ভয়ঙ্কর রকম বেড়ে গেছে। মানে শ্রমিক ভট্টাচার্য, যিনি একটা প্রায় সিভিল সোসাইটি, তার মধ্যে একজন নতুন ইন্টেলেকচুয়ালকে খুঁজে পেয়েছিল, যে শ্রমিক ভট্টাচার্য, সত্যি লোকটা আমার সঙ্গে আলাপ আছে, উনি আমাদের থিয়েটার টিটার একটা সময় দেখেছিলেন এসে, মানে মুখস্থ বলতে পারেন কবিতা, কিন্তু বোঝা যাচ্ছে যে হচ্ছে না, কোনোভাবে হয় না। মানে উনি যতই বলছেন, রোজই বলছেন যে না এরকম করে না ছি, হ্যাঁ, কিন্তু ছিটা তো শুনছে না। রোজ তোলাবাজি হচ্ছে, রোজ আক্রমণ হচ্ছে কিছু না কিছু ভাবে, যেভাবে রেলবস্তি, যেভাবে মানে আমার দৃশ্য দূষণ হবে বলে আমি কতগুলো নোংরা ছেঁড়া জামা কাপড়ওয়ালা মানুষ, কতগুলো ছোট ছোট চায়ের দোকান, স্টেশনারি শপ, এগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে সেই দোকানগুলোকে আমি উচ্ছেদ করে দিলাম। ভোটের আগে বিজেপি সামান্যতম হিন্ট দিয়েছিল মানুষকে। কৌশিক, এই যে পরপর ছবিগুলো দেখো, মনের মধ্যে ফিরে আসে জয় গোস্বামীর তসলিমা মঞ্চ থেকে নেমে আসা, 20 জন এমপির নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগকারিনীর অভিযোগ প্রত্যাহার, এই ছবিগুলো যখন ভিড় করে আসে মনের মধ্যে, তখন কি মনে হয়? উত্তেজিত লাগে, অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়ো, কি করো? আমি মনে করি একটাই আশার আলো। আমি একটা ছোট্ট, যে আমি এতক্ষণ নেগেটিভ কথাবার্তা বললাম, তো আমি একটা মানে আমি এটা দিয়ে আমি উত্তরটা দিতে পারবো। বললাম না, আমি রেশমি ঋদ্ধির কাছ থেকে অনেক কিছু শিখি। রেশমি আমাকে 3টে জিনিস পাঠিয়েছিল। একটি ছেলের নাম হচ্ছে গৌতম বৈষ্ণব, ঠিক আছে? এই ছেলেটি কি করে, নদীর ধারে যত পাথর পড়ে থাকে না, সে পাথরগুলোর উপরে পাথর সাজিয়ে একটা অদ্ভুত ব্যালেন্স আর্কিটেক্ট তৈরি করে, আর ইনস্টলেশন করেন, এবং তাতে নদীর চেহারাটা বদলে যায়। এবং এই ধরনের ব্যালেন্স, জলের উপর স্থাপত্য না, নদীর পাড়ে, হ্যাঁ, এবং সে স্থাপত্য। পাথরগুলো অবহেলায় নোংরা ভাবে পড়ে থাকে, ও সেগুলোকে নিয়ে একটা ইনস্টলেশন করে, এবং এতে অংশ নেয় হচ্ছে অনেক সময় দৃষ্টিহীন বাচ্চারা, ডাউন সিনড্রোম বাচ্চারা, যাদের কনসেন্ট্রেশন করালে তাদের জীবনটা অনেক বেটার হবে। একটি ছেলে, কেরালার একটি ছেলে, একটা জঙ্গলের ভেতরে গেছে, গিয়ে দেখে যে জঙ্গলের ভেতরে গাড়ি বা মানুষ গেলে দেখবেন জঙ্গলে নোংরাতে গাছে সাইনগুলো হারিয়ে যায়। ও একটা জলের বালতি নিয়ে সে সাইনগুলোকে পরিষ্কার করে, যাতে মানুষ কখনো জঙ্গলে ঢুকে সাইনগুলো দেখতে পায়। আরেকজন ভদ্রলোক, একটা টিম, তারা না মাথার চুল সংগ্রহ করে, কারণ তারা চুলগুলো নিয়ে এক ধরনের জাল বানাচ্ছে, দেখেছে তাতে ময়লা অনেক বেশি টানে। এই যমুনা যে এত ময়লা হচ্ছে, লোকগুলো ওই চুল দিয়ে একটা ধরনের জিনিস তৈরি করে সেইটাতে ময়লা ছাঁকছে। অর্থাৎ আমি বলতে চাইছি, রেশমির কাছ থেকে এই খবরগুলো নিয়ে, কারণ আমাদের মধ্যে, আমার আর রেশমির মধ্যে এই আড্ডাগুলো প্রায়ই হয়, আমাদের কি করার আছে, যে আপনি গোড়াতেই বললেন না, যেগুলো আমার কন্ট্রোলে নেই। আজকে জেনজি এবং এই ধরনের কিছু ইন্ডিভিজুয়ালস আমাদের দেখিয়ে দিয়েছে যে আমি এইটুকু করতে পারি। যে জায়গা থেকে ককরোচ পার্টি বলেছে যে আমরা পলিটিক্যাল পার্টি হব না, কারণ আমি যে মুহূর্তে পলিটিক্যাল পার্টি হব, সেই মুহূর্তে আমি অনেকগুলো নিজের বিপদের ক্ষেত্রে এক্সপোজ করে ফেলবো নিজেকে। কিরকম, যে আমি ভোটটা দিলাম বিজেপির বিরুদ্ধে, আমি যে লোকটাকে এমএলএ করলাম, এমপি করলাম, তাকে 2 দিন বাদে বিজেপি কিনে নিচ্ছে, তাহলে আমার ভোটের মানে কি? সুতরাং আজকে দীপকেরা খুব রাইটলি বলেছে যে আমরা ইস্যু ভিত্তিক লড়াই করব। এখন এরা যখন ঝাড়খণ্ডে কনসেন্ট্রেট করেছে, সেরকম ভাবে এই যে 3টে ইন্ডিভিজুয়ালের আমি নাম বললাম, আমার মনে হয় এইটুকুই আমাদের করার আছে, যে আমি আমার পরিধির মধ্যে যেটুকু পারবো, যে আমি হয়তো একটা জঙ্গলে ঢুকে একটা, কি সিম্বলিক বলুন তো, কি পোয়েটিক, যে জেনজির কথা একটা মিনিট থামাচ্ছি। জেনজি যেটা করতে পেরেছে, যে সুযোগটা জেনজি পেয়ে সফলভাবে কাজে লাগালো,
সেই সুযোগটা কিন্তু পশ্চিমবঙ্গের সুশীল সমাজ মানে তোমরা 15 বছর আগে পেয়েছিলে। সেই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারলে না কেন? তোমাদের মধ্যে কারো কারোর লোভে? লোভে, অ্যাবসলিউটলি লোভে। এখানে আর কোনো ব্যাখ্যা নেই, এটা আর কোনো ব্যাখ্যা নেই। আমরা যদি তৃণমূল আমলে যেটা প্রস্তাব দিয়েছিলাম এবং একাধিকবার যারা যারা তৃণমূলে চলে গিয়েছিলেন তারা যদি সৎ হন, নিজেদের বুকে হাত দিয়ে বলুন, তারা প্রত্যেককে পাখি পড়া আমরা বোঝাবার চেষ্টা করেছিলাম যেটা করবেন না। একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বহুকাল বাদে, সেটা সিপিএম এর বিরোধিতা করে তৈরি হয়েছে, কিন্তু এটা তৃণমূলের হাতে তুলে দেবেন না। মানে এরা কেউ এমএলএ হয়ে গেল, কেউ পার্লামেন্ট চলে গেল, কেউ অমুক কমিটিতে ঢুকলো, কেউ বলল মমতা ব্যানার্জির মতো এরকম চিত্রকর দেখিনি, কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত ভালো কবি দেখিনি, তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মানে এইগুলো তো করার দরকার ছিল না। মানে একজন কবি কারো চেয়ার মুছে দিচ্ছেন, এগুলো তো দরকার ছিল না করার। এবং এইটা ওরা বুঝলেন না যে ওইটারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আজকে শঙ্খ ঘোষের মতো মানুষকেও শুনতে হচ্ছে যে বাবরের প্রার্থনা কবিতাটা একজন মোগল বাদশাকে নিয়ে লেখা। আমরা সবাই জানি যে বাবরের প্রার্থনা কবিতাটা এমার্জেন্সির বিরুদ্ধে তখন লেখা হয়েছিল এবং তার জন্য বইটা ব্যান করা হয়েছিল ৭৬ সালে। এটা কজন মানুষ জানে? এবার এই দায়টা তো আমি শুধুমাত্র ওই লোকটাকে দিতে পারছি না যে মঞ্চে সেটা শঙ্খ ঘোষের বিরুদ্ধে কথাটা বলেছে, কারণ তাকেই কথা বলার সুযোগটা আমরা করে দিয়েছি। তোমার কি মনে হয় বাংলার যে চলতে থাকা ক্রাইসিস, এটা কি তার শেষ ধাপে পৌঁছে গেছে? হ্যাঁ, শেষ ধাপে। আমি শেষ ধাপে, আমি সেটা সমাজ বিশ্লেষক, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি যেটা আমি আবার রিপিট করছি, দিস ইজ দ্য হাই টাইম যেখানে শিল্প চর্চা থেকে শুরু করে, দেখুন আমি মানে যতই চেষ্টা করি, আমি মানে এই যে ধরুন শাবানা আজমি কিংবা প্রকাশ রাজ, এরা যে রাস্তায় নেমেছিল, প্রচুর সেলিব্রিটিরা, আপনি মানে এরা তো প্রত্যেক শাবানা তো দিল্লি উড়ে গেলেন। হ্যাঁ, এরা তো প্রত্যেক দিন রাস্তায় থাকতে পারবেন না, সম্ভব নয়। কিন্তু কেন এদেরকে মানুষ মান্যতা দিচ্ছে, এটা আপনাকে প্রথমে বলতে, মানে শাবানা আজমি ইজ এ গ্রেট অ্যাক্টর, এইটা না আমরা প্রত্যেকে ভুলে। প্রকাশ রাজ থেকে শাবানা আজমি যারা যারা কথা বলেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ, তাদের কিন্তু মানুষ রেসপেক্ট করে, তারা পরশুদিন জেনজির বিরুদ্ধে রাস্তায় নেমেছে বলে নয়, তাদের কাজটার জন্য। সুতরাং এই মুহূর্তে আমাদের যদি হৃত সম্মান পুনরুদ্ধার করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের দরকার, আমরা যে কাজটা করছি যে যে স্ফিয়ারে, কবি স্ফিয়ারে, খেলোয়াড়ের স্ফিয়ারে, আমরা আমাদের স্ফিয়ারে, একজন অধ্যাপক তার পড়াশোনার ক্ষেত্রে, সেইখানে এমন কিছু কাজ করা যে কাজটা থেকে মানুষের একটা ভালোবাসা, রেসপেক্ট আমাদের প্রতি ফিরে আসবে। আগে সেটা করি, তারপর তৃণমূল বিজেপি নিয়ে ভাববো। মানে কারণ তৃণমূল বিজেপির খেলাটা এখন আমার হাতের বাইরে চলে গেছে। তার কারণটা হচ্ছে, আপনি ভাবুন এই যে সাংসদগুলো পার্লামেন্টে, তাদের মধ্যে আমাদের টালিগঞ্জের লোকেরাও রয়েছে। আমি অনেক সময় ভাবি যে এরা রাত্রে ঘুমোয় কি করে? মানে ধরুন আপনি একটা কনস্টিটিউয়েন্সি থেকে ইলেক্টেড হয়েছেন, এবার আপনি সেই কনস্টিটিউয়েন্সিতে আর যাচ্ছেন না। আপনি যখন ভোটটা নিয়েছিলেন তখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলে ভোট নিয়েছিলেন, এখন তার সঙ্গে দাঁত বার করে বিস্কুট খাচ্ছেন। এইবার আচ্ছা আপনি খেলেন, কিন্তু আপনি বলুন তো, আপনি যে কনস্টিটিউয়েন্সিতে যে মানুষের দায়িত্বগুলো নিয়েছেন, সেই মানুষগুলো কেমন আছে, সেই এলাকার উন্নয়ন ইত্যাদি, সে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আপনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কতটা খারাপ সে থিওরি পেশ করছেন, যেন আপনি দুগ্ধপোষ্য শিশু এই প্রথম জানলেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি খারাপ ছিল। এবং আপনি দিল্লিতে বসে আছেন, মিটিং করছেন, শুধু পরস্পরের মধ্যে টেলিফোন কনভারসেশন হচ্ছে, আপনি এলাকায় যাচ্ছেন না। মানে কতটা নার্ভ থাকলে, কতটা রুথলেস হলে এটা মানুষ করতে পারে। ফলে এই খেলাটা আমার আপনার হাতের বাইরে। ফলে টালিগঞ্জ বলুন, আমাদের বাংলা থিয়েটার জগৎ বলুন, আমাদের সর্বপ্রথম আগে দরকার যে ভাই, আমি যে শিল্পী বলে সমাজে পরিচয় দিই, অভিনেতা বলে নিজেকে পরিচয় দিই, আমি কি আদৌ কোনো উৎকৃষ্ট কাজ করতে পারছি? আমি ব্যক্তিগতভাবে কৌশিক সেন হিসেবে মনে করছি যে আমার যে সাম্প্রতিক যে কাজগুলো লোকের পছন্দ হয়েছে, সিনেমাতে, সিরিজে, থিয়েটারে, আমি মনে করি সেগুলো যথেষ্ট ভালো নয়। আমি মনে করি আমার আরও অনেকটা পরিশ্রম করা উচিত, আরও অনেকটা কন্ট্রিবিউট করা উচিত। ফলে আমাকে চারপাশে অর্ধাঙ্গিনীর আজও সাফল্যটা আমাকে খুব একটা স্পর্শ করে না। কৌশিক, তোমরা তিনজন, তুমি, ব্রাত্য এবং সুমন মুখোপাধ্যায়, তোমরা ছিলে বাংলা নাটকের, তোমাদের বলা হতো তিন খান।
তোমরা একটা স্বপ্ন নিয়ে এসেছিলে, সিস্টেম বদলাবে, অনেক কিছু প্রত্যাশা নিয়ে, সেই স্বপ্নের কি হলো আজ? সেটা কিন্তু আমি আমার কথা আমি বলছি না, ওটা লোকে বলবে, কিন্তু আমি বলি যে ব্রাত্যর বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে, কিন্তু ব্রাত্য আমাদের সময়ের একজন অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, ওটা নিয়ে কথা হবে না। ওর গদ্য পড়লে আমি সিম্পলি পাগল হয়ে যাই। রোমাঞ্চিত হওয়ার মতো বাংলা লেখে, অসম্ভব পড়াশোনা। মানে ও যে কটা দিন থিয়েটার করেছে, ওর হয়তো সব প্রযোজনা আমার ভালো লাগেনি, কারণ আমি মনে করি ও প্রথমে নাট্যকার, তারপর নির্দেশক, তারপর অভিনেতা, কিন্তু ওর রিসার্চ, ওর বাংলা ভাষার প্রতি দখল, এটা নিয়ে কোনো কথা হবে না। এবং সুমন মুখার্জি যতই বয়স বাড়ুক, ওর সাম্প্রতিক কিছু প্রযোজনা হয়তো আমার তেমন ভালো লাগেনি, কিন্তু সুমন মুখার্জি যখন যেখানে নাটক করবে আমি ছুটে যাব। হি ইজ আ ট্রিমেন্ডাসলি ট্যালেন্টেড ডিরেক্টর এবং আমাদের সময়ের একজন অন্যতম শ্রেষ্ঠ পরিচালক। ফলে ওইখানে কোনো কথা হবে না। এবং আমি তো এটুকু বলছি যে আমি যেরকম নিজেকে ক্রিটিসাইজ করছি অ্যাজ অ্যান অ্যাক্টর ইন সিনেমা, আমি মনে করি যে আমি চারপাশে যাদেরকে দেখছি টেকছি, যেমন আলিগড় ছবিটা দেখার পর তো আমার মনে হচ্ছিল অভিনয় ছেড়ে দেবো। মনোজ বাজপেয়ীর অভিনয়টা দেখার পর মনে হচ্ছিল যে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, সিরিয়াসলি। আমার মনে হচ্ছে এরপর আর অভিনয় করার কোনো মানেই হয় না আলিগড় ছবিটা দেখার পর। তো আমি ওই রকম লেভেলে অভিনয় ভাবতেই পারি না, ফলে আমার ওখানে প্রচুর খামতি আছে। কিন্তু অ্যাজ আ থিয়েটার ডিরেক্টর আমি এটুকু বলতে পারি, আমার কাজ হয়তো সব ভালো লাগতে পারে দর্শকে, কিন্তু ওইখানটাতে আমি খুব অনেস্ট। ফলে যে কারণে দেখুন, মানে আমার থিয়েটারটা কখনো বন্ধ হয়। ব্রাত্যর চলে যাওয়াটা, মানে রাজনীতিতে চলে যাওয়া, মন্ত্রিত্বে চলে যাওয়া, এটা কি বাংলা নাটকের ক্ষতি হয়েছে? নিশ্চয়ই ক্ষতি করেছে, নিশ্চয়ই থিয়েটার করে ক্ষতি করেছে। শুধু বাংলা নাটক কেন, ওর সাংস্কৃতিক ভাবে অনেক কিছু কন্ট্রিবিউট করা উচিত ছিল। মানে ও যে মাপের গদ্য লেখে, ও যে মাপের মানে প্রবন্ধ লেখে, ও যে মাপের রিসার্চ করে, ওর একটা ব্রাত্যজন বলে একটা পত্রিকা বেরোয়, ওটা মাঝে মাঝে আমাকে পাঠায়ও, সেখানেও যে ধরনের গবেষণাধর্মী লেখালেখি, সেগুলো মাইন্ড ব্লোয়িং। আমি দেবেশের কথা বলবো, দেবেশ ইজ আ ভেরি পাওয়ারফুল ডিরেক্টর, দেবেশ চট্টোপাধ্যায় খুব পাওয়ারফুল। এবং আরেকটা খুব আশার কথা যে আমাদের পরে নীল মুখার্জি ভীষণ ভালো কাজ করে, লালের ভাই, ও চেতনাটাকে নতুন করে আবার গড়ে তুললো অরুণবাবু অসুস্থ হওয়ার পর। লালের আবার কোনো কনসিস্টেন্সি নেই, ও একটা থিয়েটার করলো, 6 মাস আমেরিকায় থাকলো, হ্যাঁ, কিন্তু নীল কিন্তু চেতনাটাকে রিয়েলি কনসিস্টেন্টলি মেনটেন করে। ও যে ঋত্বিক ঘটককে নিয়ে নাটকটা করেছে, হ্যাঁ, সাম্প্রতিককালে, এবং তার আগে পরপর যে নাটকগুলো, ঘাসিরাম কোতোয়ালটাকে রিভাইভ করলো, ওর নাটকের মধ্যে কিন্তু একটা খুব জোরের জায়গা আছে। আমি যে কৌশিক সেনের সঙ্গে কথা বলছি, সে একজন স্বনামধন্য অভিনেতা, কিন্তু যখন তারই কি বলবো, শিল্পীদের সংসার থেকে অনির্বাণ ভট্টাচার্য ব্যান্ড হলো, যখন তার নিজের বাড়ি থেকে ঋদ্ধি সেন ব্যান্ড হলো, তখন কৌশিক সেনের কণ্ঠস্বর আমরা শুনতে পেলাম না কেন? হ্যাঁ, ওইটা সবটাই খুব ঘাড়ে ঘাড়ে ঘটছিল। আমি অনির্বাণ ভট্টাচার্যর যখন অনির্বাণ ভট্টাচার্যর ব্যাপারটা ঘটলো, তখন অনির্বাণকে অ্যাক্টর হিসেবে ব্যান করা হলো। আমার সঙ্গে অনির্বাণের নিয়মিত যোগাযোগ ছিল, কারণ অনির্বাণ আমাদের বাড়িতে খুব নিয়মিত আসে। মানে ইনফ্যাক্ট মানে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার হারটাও বিষণ্ণভাবে আমরা একসঙ্গে দেখেছি আর কি। সেই শুধু গ্রুপ লিগের যতগুলো আর্জেন্টিনার ম্যাচ আছে, তো ওরা সব ঋদ্ধির বন্ধু, অ্যাকচুয়ালি বয়সে বড় হলেও ঋদ্ধির বন্ধু। ঋদ্ধি, আমি, রেশমি, সুরঙ্গনা, অনির্বাণ, এরকম একটা ব্যাচ আছে আমাদের। উজান আছে, উজান মানে উজান চট্টোপাধ্যায়, মানে শান্তিপুরে কৌশিক চট্টোপাধ্যায়ের ছেলে। দুর্বার বলে একজন অভিনেতা, এখন খুব ভালো অভিনয় করে। আমাদের একটা আর্জেন্টিনার টিম আছে, বুঝলে তো? এটা আমরা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখেছি। টিমটাকে চেঞ্জ করো, অপয়া টিম। তো যাই হোক, তো সেই টিমটা আমরা প্রায়শই দেখা হতো। অনির্বাণ খুব স্বতন্ত্র একজন মানুষ, মানে অনির্বাণের পুরো সময়টা জুড়েই আমরা ওর সাথে ছিলাম, নানানভাবে ছিলাম, কিন্তু ও লড়াইটা একাই লড়েছে। কিন্তু ওর কোথাও একটা জায়গা ছিল যে যে এক একজন মানুষ থাকে না, যে সবাই, ও চায়নি যে সবাই আমার হয়ে বলুক, ওর একটা নিজস্বতা ছিল, ফলে সেইটা একটা ব্যাপার। আর ঋদ্ধির ব্যাপারটা আমি যেটা বলি সেটা হচ্ছে, যেটা ভীষণ ইন্টারেস্টিং ঘটনা। এই যে সামনে একটা ছবি আসছে না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার একটা শুটিং পার্ক স্ট্রিটের একটা জায়গায় হচ্ছিল, বিকেল 5টায় কল। তার দুদিন আগে একটা বড় পত্রিকাতে সুমন ঘোষ যে পরিচালক, চিত্র পরিচালক, তার একটা ছবিতে ঋদ্ধি, সুরঙ্গনা এবং রেশমি অভিনয় করছে, এটা কাগজে বেরিয়ে গেছে। ঋদ্ধি হিরো,
সুরঙ্গন একটা খুব ইম্পর্টেন্ট রোল করছে, রেশমিও একটা খুব ইম্পর্টেন্ট রোল করছে। এটা খুব বড় পত্রিকাতে বেরিয়ে গেল, স্ক্রিপ্টটাও চলে এসেছে, জানুয়ারি থেকে শুটিং ছিল। আমি বলছি ঘটনাটা নভেম্বরে। এই যেদিনকে পৌঁছলাম শুটিং করতে, একটা কোর্ট রুম সিন আছে, যেটা ছবিতে যদি কখনো দেখবেন যে আমি আমার নিজেকে দেখলে খুব হাসি পাবে, কারণ সেদিন আমি কিরকম মানসিক চাপে ছিলাম। এই কোর্ট রুমের সিনটা হচ্ছে, আমার কাছে সুমন ঘোষের একটা ফোন এলো আমেরিকা থেকে। কৌশিক শোনো, আমার বিরক্ত হয়েছে, আমি শুটিংয়ে। বলছে একটু শোনো, একটু প্লিজ, এটা বলতেই হবে তোমাকে। সেটা হচ্ছে যে আমাকে একজন খবর দিল, সেটা হচ্ছে যে আমার প্রডিউসারকে বলেছে, আমাকেও বলেছে যে ফেডারেশন জানিয়েছে ঋদ্ধি সেনকে যদি নেন তাহলে আমরা করবো না, তুমি একটা কিছু করো। মানে আই ওয়াজ রিয়েলি প্যানিকড। তখন কৌশিক সেন মাথায় উঠে গেছে, তখন আমি একজন বাবা। আমি প্রথম ফোন করলাম রেশমিকে, রেশমিও বাড়িতে, তখন সেদিনকে রেশমি শুটিং ছিল না। রেশমি প্যানিকড হয়ে বললো তুমি ফোন করো কাউকে, একটা ফেডারেশনে ফোন করো। আমি স্বরূপ বিশ্বাসকে ফোন করলাম, স্বরূপ বিশ্বাস বললেন যে আমি একটা মিটিংয়ে আছি, আমি আপনাকে 1 ঘন্টা বাদে করছি। তো 1 ঘন্টা বাদ অবধি আমি কিন্তু ওই শুটিংটা ওই রকম চাপে করছি। তারপর স্বরূপ বিশ্বাসের সঙ্গে, যেটা আমি কোনোদিন আমার পেশাদারি জীবনে করিনি, সেটা হচ্ছে যে আমি যখন একটা খারাপ ভালো যাই ছবি হোক, আমি যখন ফ্লোরে ঢুকি ফ্লোরেই থাকি, আমি ইউজুয়ালি বেরোই না খুব একটা, লাঞ্চ ব্রেক টেক ছাড়া। আমি সেদিনকে ডিরেক্টরের পারমিশন নিয়ে 2টো করে শট দিচ্ছি, একবার করে বেরোচ্ছি। আমার সঙ্গে স্বরূপ বিশ্বাসের সেদিনকে 8টা ফোন কল হয়েছিল আমার হোয়াটসঅ্যাপ কলে। উনি বারবার আমাকে হোয়াটসঅ্যাপ কলে ফোন করছিলেন, এবং সেখানে উনি আমাকে খুব ঠান্ডা গলায় ব্যাখ্যা করছিলেন যে ঋদ্ধির ফেসবুক পোস্টগুলো পরপর কিভাবে ফেডারেশনকে এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলা, সেটা উনি মেনে নিচ্ছেন না, এবং সেই কারণে আপনার ছেলে ব্যান। এবং তার একদিন বাদে আমার অর্ধাঙ্গিনী 2 এর ডাবিং ছিল। সেদিনের ডাবিং এর পর আমি আবার একটা ফোন পাই, যে যেটার মধ্যে প্রায় এরকম হুমকি থাকে যে ঋদ্ধিকে এসে ক্ষমা চাইতে বলি। এবং তখন আমি প্রায় একটা সিদ্ধান্ত নিই যে আমি যাব ক্ষমা চাইতে, ঋদ্ধিকে যেতে হবে না। এবং আমি বাড়িতে এসে রেশমিকে এটা বলি, রেশমি বলে হ্যাঁ আমিও যাব। ঋদ্ধি তখন আমাকে সামনে বসে আমাদের দুজনকে বোঝায় যে দেখো, তোমরা দুজন যদি এটা করো তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, কারণ আমি একটা অ্যাডাল্ট, অনির্বাণদার মতো একটা অ্যাক্টর লড়ছে, আরো অনেকে যাদের আমরা নাম, কবি থেকে শুরু করে আরো অনেকে যারা আছে, তারা প্রত্যেকেই ব্যান্ড হয়ে আছে বাবা। সুতরাং তুমি বা মা, তোমরা আমার হয়ে কথা বলতে যাবে না। সেই দিন আমরা দুজন রিয়েলাইজ করি যে বাবা মারও একটা কোথাও অধিকারের সীমা থাকে। ঋদ্ধি বলেছ কিচ্ছু করতে হবে না। কিন্তু কি হতো তৃণমূল জিতলে? সেই ঋদ্ধিদের উপর ব্যান্ডটা তো থেকেই যেত। মানে জেতার পরে, মানে পরিবর্তন হওয়ার পরে আপনি জানেন যে আমাকে, মানে আমার মতো বহু মানুষকে মিডিয়া ফোন করেছিল যে কিভাবে পরিবর্তনটা দেখছেন। তখন আমি বলেছিলাম যে খুব, সেটা একদম মানে প্রিন্টেড আছে, রেকর্ডেড আছে, যে পারিবারিকভাবে আমি ভীষণ খুশি একজন ব্যক্তি মানুষ হিসেবে, কারণ আমার ছেলের সঙ্গে যে অন্যায়টা হয়েছিল সেটা হয়েছে মানে ব্যক্তিগতভাবে, এবং আমার পরিচিত বহু মানুষ তারা আজকে স্বস্তিতে নিঃশ্বাস ফেলবেন। কিন্তু সামগ্রিকভাবে অ্যাজ আ সিটিজেন, পশ্চিমবঙ্গবাসী হিসেবে যথেষ্ট পরিমাণে আতঙ্কিত আমি, কারণ আমরা জানি যে মানুষ যতই বলুন এটা একটা নতুন শক্তি এসেছে, দেখা যাক না, কিন্তু বিজেপি নতুন শক্তি নয়। মানে গোটা ভারতবর্ষে, মানে দেখুন গতকালই আনন্দবাজারে আছে আনন্দীবেন, যিনি রাজ্যপাল, হ্যাঁ, তিনি গোরক্ষপুরের একটা কলেজ নিয়ে মানে যোগী আদিত্যনাথকে বলেছেন যে আপনার নিজের শহরে এরকম দুর্নীতি হচ্ছে, এইরকম অবস্থা, ওপেনলি ক্রিটিসাইজ করেছে বিজেপিরই রাজ্যপাল। সো বিজেপিকে নিয়ে একটা ডিসইলিউশনমেন্ট গোটা ভারতবর্ষে তৈরি হয়েছে এই মুহূর্তে, আমরা সেটা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। শিক্ষাটা ক্রমশ মানে এই 2 দিন আগে রামচন্দ্র গুহর একটা চমৎকার লেখা বেরিয়েছে, আর আমাদের সিপিএম এর যিনি একজন নেতা আছেন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ান, পার্থপ্রতিম বিশ্বাস, ওনার একটা চমৎকার লেখা বেরিয়েছে, উনি আমাকে পাঠিয়েছিলেন। পার্থপ্রতিমবাবু লেখাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ উনি নিজের শিক্ষার সঙ্গে জড়িত আছেন, যে কিভাবে শিক্ষাটা আমাদের দেশে মানে মেধা নির্ভর থেকে পুঁজি নির্ভর হয়ে যাচ্ছে। এই যে যত কম্পিটিটিভ এক্সামস গোটা ভারতবর্ষ জুড়ে হয়, সেখানে যে প্রবেশিকার জন্য যে সিলেবাস, প্রবেশিকার জন্য যে পরীক্ষার যে স্ট্যান্ডার্ডটা, সেইটা তো একটা
অভিন্ন একটা জায়গা থেকে করা হয়, অথচ ছেলেমেয়েগুলো সারা ভারতবর্ষ থেকে আসছে, তারা বিভিন্ন বোর্ডের মাধ্যমে আসছে। এইবার তাদেরকে যখন একটা অভিন্ন প্রবেশিকার পরীক্ষাপত্রে বসতে হচ্ছে, তখন তাদের একটা অন্যরকম কোচিং এর ক্ষেত্রে যেতে হচ্ছে, একটা অন্য রকমের কোর্সের মধ্যে দিয়ে তাদের শিখে যেতে হচ্ছে। এই যে শেখার যে কোর্সগুলো, এইগুলোর মধ্যে সাংঘাতিক দুর্নীতির বাসা। তারা কাঁড়ি কাঁড়ি টাকা নেয় এই সমস্ত ছেলেমেয়েগুলোর কাছ থেকে। এবং আমরা জানি যে উচ্চশিক্ষায় পৌঁছতে গেলে আজকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত একটা ছেলে বা মেয়ের প্র্যাকটিক্যালি কোনো চান্স নেই আর, কারণ তারা একটা সময়ের পরে আর ফার্দার এগোতেই পারে না টাকার জন্য। ঠিক, কিন্তু তার ফলে আগে তোমার এখানে, তুমি যেখানে থাকো, তোমার যেটা খাসতালু, এটা তো আমার সেখানে- আমার মানে বাংলা। নগর পুরিলে কি দেবালয় এড়ায়? কি করে হবে বিচ্ছিন্নভাবে? মানে এইটা কিছু বাংলা টেলিভিশন চ্যানেলের সঞ্চালকরা এরকম কথা বলতেন, ভারত ভ্রমণে বেরোবেন না, যে মুহূর্তেই পশ্চিমবঙ্গের কথা হতে কেউ একটা ভারতবর্ষের এক্সাম্পল দিচ্ছে। মানে কেউ ধরুন, আমি এখানে নির্ভয়ার রেপ কিংবা আমি কামদুনির কথা বলছি, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমি যে মুহূর্তে আমি উত্তরপ্রদেশের কথা বলবো, আমি হাতরাসের কথা বলবো, তখনই বলছে না ওটা না, ওটা না, ভারতবর্ষটা বলবেন না। আরে ভারতবর্ষের বাইরে নাকি আমি? না, অথচ আমি যখন ভারতবর্ষের কথা ক্রিটিসাইজ করছি, তখন আমাকে অ্যান্টি ন্যাশনাল বলছো। তখন তো তুমি অ্যান্টি বেঙ্গল বলছো না আমাকে, তখন তুমি আমাকে বলছো অ্যান্টি ন্যাশনাল। তখন কিন্তু আমাকে ক্রিটিসাইজ করার পরিধিটা হচ্ছে ন্যাশনালিস্টিক জায়গা থেকে। কিন্তু আমি যখন কথা বলবো তখন শুধু বাংলার কথা বলবো, এটা হয় নাকি? কারণ অর্থনীতিটা, বিজেপি সরকারের যে অর্থনৈতিক ভাবনাটা, সবটা তো অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। আমি আপনি কথা বলছি, এই যে পুরো ব্যাপারটা ঘটছে, পুরো সম্পর্কটা ইজ ইকোনমিক। তো আজকে পরশুদিন কাগজে দেখুন পেনশন নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেনশন বাড়ার সাথে সাথে নাকি একটা করে টাকা দিতে হবে, আমি জিপে করব তার জন্য টাকা দিতে হবে, একটা সার্টেন অ্যামাউন্ট করলে আমাকে প্রত্যেক, ওয়াই? মানে তার মানে সরকারের টাকা নেই, ফলে বিকশিত ভারত, মানে বিশ্বগুরু, একটা প্রাইম মিনিস্টার এতগুলো বছর ধরে কোনো প্রেস কনফারেন্স করেন না। যে প্রাইম মিনিস্টার এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের বলেছেন 40 পেরিয়ে গেলে যোগা করতে নিয়মিত। তুমি কি করো যোগাসন? না, আমি ফিট রাখার জন্য এক্সারসাইজ করি, আমি বা এটা তো ভালো দুজনেই পরামর্শ করি। দিয়েছেন, এটা তো না, ভালো খুবই ভালো পরামর্শ দিয়েছেন, কিন্তু আমার মনে হয় মানে ওনার এই পরামর্শগুলো এখন মানে কোন সময় দিয়েছেন এটা দেখতে হবে। তার কারণ ওনার পরামর্শগুলো এখন খুব মজা হচ্ছে। মানে উনি এখন মাঝরাতে এমন ভাবে আসছেন হরর মুভির নায়ক নায়িকাদের মতো আর কি, যে প্রায় দেখে ভয় করছে জেনজি, আমাদেরও ভয় করছে। মানে একদম ক্যামেরাটা মুখের সামনে নিয়ে এসে উনি যে পরামর্শগুলো দিচ্ছেন, ফলে এই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী খুবই চাপে, তো খুবই প্রেশারের মধ্যে রয়েছেন। উনি যে কখনো কখনো ভালো পরামর্শ দেন না আমি কখনো বলবো না। একটা আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী, তার তো একটা রেসপেক্ট আছে, তার একটা সম্মান আছে, কিন্তু সবটা বজায় রেখেই আমি বলছি যে এই মুহূর্তে না জেনজি বা অন্য কোনো জেনারেশন, আমরা কেউ ওনাকে খুব একটা বিশ্বাস করতে পারছি না। গোটা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করতে পারছে না। এই মুহূর্তে বাংলায় হয়তো তার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি না, কারণ তৃণমূল এতটাই খারাপ কাজ করে গেছিল, মানে এতটাই মানে আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিহাস কিভাবে মনে রাখবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ মনে রাখবে, আমি তো মনে করি খুব ট্র্যাজিক পলিটিশিয়ান হিসেবে মনে রাখবে। কারণ মমতা ব্যানার্জির উত্থান, সেই উত্থানের পেছনে কিন্তু তার একটা অসম্ভব নিজস্ব কৃতিত্ব আছে, সময়ের অবদান আছে। কিন্তু আমি যে সেই সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানোর সময় থেকে 84 থেকে তারপরে 34 বছরের সরকারকে মানে একটা সময় তো ছিল সত্যি সত্যি যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কেউ বিশ্বাস করতো না, সবাই তরমুজ বলতো। আজকে যেরকম বিজেমূল বলা হয়, তখন কিন্তু আমাদের ছোটবেলায় তরমুজ কথাটা খুব চালু হতো। সুব্রত মুখার্জি, সোমেন মিত্র, এদের সবাইকে বলা হতো যে এরা আসলে রাইটার্স বিল্ডিং এ জ্যোতিবাবুর খুব স্নেহধন্য, এরা কোনোদিন কিছু করবে না। মমতা ব্যানার্জি ওয়াজ দ্য অনলি ওয়ান যাকে সত্যি সত্যি সিপিএম ভয় পেত বা যাকে নিয়ে অস্বস্তিতে থাকতো। এবং ওই রিলেন্টলেস লড়াইটা থেকে সর্বভারতীয় নেত্রী হওয়া পর্যন্ত ওর যে কন্ট্রিবিউশনটা ভারতীয় রাজনীতিতে, সেটাকে কেউ নষ্ট করতে পারবে না। আজও 21শে জুলাইতে ঋতব্রত তৃণমূলে 25টা লোক হয়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাটাকে ঘিরে অত সাধারণ মানুষ ভিড় জমায়। দ্যাট সেজ এভরিথিং। কিন্তু অল সেড অ্যান্ড ডান, মানে উনি বিরাট বিরাট ভুল করেছেন।
মানে উনি যে ম্যান্ডেটটা নিয়ে এসেছিলেন, আমাদের সকলের যে সমর্থনটা ওনার প্রতি ছিল, যে বিশ্বাসটা ছিল, সেটা উনি নষ্ট করেছেন। ফলে এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গের মানুষকে কোনো দোষ দিতে পারবো না যদি তারা এই বস্তি ভেঙে দেওয়া, এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনাটা বন্ধ, এই যে গোটা ও তোলাবাজি, এইটা নিয়ে যে মানুষ খুব সরব হয়ে উঠছেন না এখনো, আমি দোষ দিতে পারবো না। তার কারণটা হচ্ছে কোনো বিকল্প নেই। কোনো বিকল্প নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা এতটাই ছড়িয়ে গিয়েছিলেন যে মানুষ এখনো বেশ কিছুদিন দাঁতে দাঁত চেপে বিজেপিকে সহ্য করতে বাধ্য হবে। কিন্তু গৌতম দা, আপনিও যদি এই শহরে থাকেন, এই রাজ্যে থাকেন, আমিও থাকি, আপনি একটু কান পেতে শুনুন, অলরেডি কিন্তু 2-3 মাসের মধ্যে একটা চাপা অসন্তোষ শুরু হয়ে গেছে। মানে ধরুন এই যে স্বরূপ বিশ্বাসকে হঠাৎ ছেড়ে দেওয়া হলো, আচ্ছা যে মেয়েটি স্টেটমেন্টটা দিল যে আমি অন্যায় করেছিলাম, এখন তো আমি বলতে পারবো না যে এখন মমতা ব্যানার্জিকে অরূপ বিশ্বাস কি স্বরূপ বিশ্বাস ওর উপর চাপ দিচ্ছে, কারণ তারা তো কেউ ক্ষমতাতেই নেই, নোওয়্যার। মমতা ব্যানার্জি বাড়ি থেকে বেরোতে পারে না। অরূপ বিশ্বাসকে হি হ্যাজ বিকাম ইনভিজিবল ম্যান। কোনো পোষণ টোষণ খেয়ে হয়তো উনি হাওয়ায় মিলিয়ে গেছেন। স্বরূপ বিশ্বাস নখদন্তহীন, তাহলে মেয়েটিকে কে চাপ দিচ্ছে? স্বরূপ বিশ্বাসকে তাহলে ছাড়া হলো কেন? তোমার ধারণা কি? আমি সত্যি কনফিউজড। তাহলে কি মানে সত্যি সত্যি এদের ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সবার ভেতরে, সবার? নাহলে পুলিশ প্রশাসন এরকম একটা ফলস অ্যাকিউজেশনের মানে ওপর নির্ভর করে গ্রেপ্তারটাই বা করলো কেন, আবার ছেড়েই বা দিল কেন? তো এই প্রশ্নগুলো তো আসছে মানুষের মনে, আসা স্বাভাবিক। এই যে নেতাদের দেখো, এদের মধ্যে তোমায় যদি বলা হয় যে একজন কাউকে চুজ করো একাডেমিতে তোমার সঙ্গে অভিনয় করবে বলে, আমি কতগুলো চয়েস দিলাম: কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, মহুয়া মৈত্র, দেবাংশু। কাকে নেবে? আমি আই গো ফর মহুয়া মৈত্র, কারণ মহুয়া মৈত্র ইনস্পাইট সুন্দরী মহিলা, তুমি অমনি সঙ্গে সঙ্গে মহুয়া না মৈত্র। না না, আমি মহুয়া মৈত্রকে ফলো করি, মানে ওনার কথাবার্তা ইত্যাদিগুলো ফলো করি। ওনার সব বিষয়ে যে সমর্থনযোগ্য তা নয়, কিন্তু কিন্তু যে গলাটা একাডেমির লাস্ট দর্শক অব্দি শুনতে পাবে, ওনার শোনা যাবে। কিন্তু ওনার বক্তব্যের মধ্যে বা ওর বিশ্বাসের মধ্যে একটা কনভিকশন আছে। মানে মানে যাই হোক, এই ঝড়ঝাপটার মধ্যেও কিন্তু উনি মানে ওনার বাড়িতে ডিম পড়ছে, ঢিল পড়ছে, লড়ে গেছে। মানে পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ, নরেন্দ্র মোদীর এগেনস্টে লড়ে গেছে। ফলে সেই রেসপেক্ট আমার আছে ওনার প্রতি, সেই রেসপেক্টের জায়গা থেকে বলছি। শতরূপ ইজ এ ভেরি ইন্টারেস্টিং কাইন্ড অফ মানে ও একবার মনে হয় কি তাহলে ফিল্ম বানাবে। ও আমাদের থিয়েটার দেখতে আসে, মার্কস ইন কলকাতা দেখতে এসেছিল, সৃজিতের খুব ঘনিষ্ঠ, বিভিন্ন পডকাস্টে চলে যায়, অসম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিরোধী, সেখানে দারুণ ভাষণ দেয়, এবং খুব পড়াশোনা করা ছেলে, গিটার বাজিয়ে অঞ্জন দত্তর গান গাইছে, কবিতা পড়ছে। এমনি বামপন্থী যে এই যে পুরো ব্যাচটা, মানে আমি সৃজন বলুন বা দীপশিতা, মীনাক্ষী, এবং এরা খুব মানে এরা খুব চার্মিং। ঐশীর সঙ্গে আমার আলাপ আছে। স্বপ্ন সন্ধানী কাকে বাজবে এদের মধ্যে? মহুয়াকে? না না, এদের মধ্যে যদি বাছা হয়, মানে বাছা হয়, আমি অভিনয় করার জন্য ঐশীকে বাজবো। অভিনয় করার জন্য ঐশীকে বাজবো, মানে অভিনয় করার জন্য। আমি খারাপ অর্থে বলছি না, মানে আমি অভিনয় বা থিয়েটারটাকে আমি পজিটিভলি ধরে বলছি যে অভিনয়টা এমন একটা জিনিস গৌতম দা, সেটা হচ্ছে যে আমি সারাদিন না মিথ্যে কথা বলি, ধরুন, হ্যাঁ, সারাদিন ভুল কথা বলছি, মিথ্যে কথা বলছি, কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই, যখন আমি মঞ্চে দাঁড়াই, তখন অ্যাপারেন্টলি আমি একটা সাজানো সংলাপ বলছি, কিন্তু আসলে আমি সত্যি কথা বলছি। ম্যাকবেথে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন রোলটা পাবেন? আমি ওনাকে মানে কোনো চরিত্রেই রাখতে পারছি না। তার কারণটা হচ্ছে যে মানে উনি নিশ্চয়ই খুব এই দুর্দিনেও তৃণমূলের পক্ষে আছেন, খুব ভালো কথা, কিন্তু ওর পুরো ব্যাপারটার মধ্যে না মানে আমার কিরকম একটা মানে অ্যাকসেপ্ট করতে একটু অসুবিধে হয়। মানে অত বড় উকিল লোকটা, হ্যাঁ, সব ঠিক আছে, উনি খুবই হয়তো সেদিক থেকে ভীষণ ভোকাল, খুব কিন্তু উনি যেভাবে কথা বলেন, আমার মনে হয় যে মানে রাজনৈতিক একজন নেতা, সে তো মানুষের প্রতিনিধি, তার বাচনভঙ্গির মধ্যে, তার প্রকাশের মধ্যে কোথাও যেন একটা দেখে একটা তার চেয়ে পাপিয়া বেটার।
বেটার আমি বলবো না, মানে আমি বলবো কিনা এরা এরা রাজনৈতিক নেতা না। আমি কেন মহুয়ার কথা বলছি, কেন ঐশীদের কথা বলছি, বা মাত্র একটা সিট পাওয়া সিপিএম নেতাদের নাম বলছি, পরিশীলন। হ্যাঁ এটা একটা দরকার। মানে পরিশীলন কথাটা শুনলে আপনার হয়তো মনে হবে যে কি হবে পরিশীলন দিয়ে, কাজটা আসল, এসব যুক্তি আসতে পারে, কিন্তু কোথাও নেতা নেত্রীদের তো মানুষ একটু তাকায় একটা কিছুর জন্য, মানে শুধু পরিষেবা নয়। মানে আচ্ছা এই লোকটা আমার প্রতিনিধি হয়ে পার্লামেন্টে যাচ্ছে, এই লোকটা আমার প্রতিনিধি হয়ে বিধানসভায় বা কর্পোরেশনে যাচ্ছে, তো তার তো একটা 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 কোথাও তার রিপ্রেজেন্টেশনের মধ্যে একটা শিক্ষা থাকবে। অথচ এরা কিন্তু শিক্ষিত অনেকেই, কিন্তু এই এই যে প্রতিনিধিত্বমূলক যে শিক্ষাটা, এইটা কিন্তু সত্যি সত্যি বামপন্থী লিডার্সদের ভেতরেই লাস্ট আমরা দেখেছি, বাকি তারপরে আর বাকি দেখিনি। কারোর মধ্যে নেই। কৌশিক, তুমি এই সময়ের মধ্যে একজন খুব উল্লেখযোগ্য অভিনেতা যে 3টে ফরম্যাটেই কৃতিত্বের ছাপ রেখেছে, যেটা খুব একটা সহজ নয়। মানে আমি বলবো যে টেস্ট, টি20 এবং ওয়ানডে একই রকম সাফল্যের সঙ্গে খেলার মতো টিভি সিরিয়াল, তারপরে সিনেমা এবং নাটক তো বটেই, প্লাস তার সঙ্গে যদি ওটিটি যোগ করি 4টে ফরম্যাট হয়ে যায়। তো আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এটার অনেক বাঘা বাঘা মঞ্চের অভিনেতাদের দেখেছি যারা ফিল্মে এসে সেরকম সাকসেসফুল হননি, অসাধারণ সব অভিনেতা। কারণটা কি? এটা কি ডায়ালগ থ্রোয়িং কিসে? মানে আমি যত একটা একটা ধরো একটা 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 সেন্টেন্স দিলাম যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃত্ব। এইটা 4টে ফরম্যাটে কি থ্রোয়িংটা আলাদা হবে, মডুলেশন আলাদা হবে? না, মডুলেশনটা আলাদা, মানে একটু মাধ্যমটাকে বুঝতে হবে, মানে সেইটা আমার এগুলো নিয়ে কথা বলতে একটু অস্বস্তি হয়, কিন্তু আমি বরঞ্চ এইটুকু বলতে পারি যে যদি সত্যি সত্যি আপনার দর্শক হিসেবে আমার মনে হয় যে আমি 4টে মাধ্যমেই স্বচ্ছন্দ, তার কারণটা আমি বলতে পারি যে আমার প্রথম কারণ হচ্ছে আমার বাবা, যাকে অধিকাংশ লোক চেনেন না, বরঞ্চ আমার মার অভিনয়, ঋত্বিক ঘটকের কোমল গান্ধারের জন্য মা দীর্ঘদিন মঞ্চ এবং টেলিভিশন সিরিয়ালে দাপিয়ে কাজ করেছেন, সেখানে চিত্রা সেনের নামটা লোকে বেশি জানে, কিন্তু যাকে জেনে না সে হচ্ছে শ্যামল সেন। ওই রকম প্রতিভাবান অভিনেতা ডিরেক্টর আমি দেখিনি। তো আমার প্রাথমিক, মানে লোকটা মঞ্চে যেমন ছিল পর্দায়তেও সেরকম অভিনয় করতে পারতো, সুযোগ পায়নি। কিন্তু আমার ফিল্ম অ্যাক্টিং এর পার্টটা কিন্তু ওর কাছ থেকে শুরু। বাবা যেরকম আশুতোষ কলেজে পড়েছেন, কালীধন স্কুলে পড়েছেন, কিন্তু বাবার কাছ থেকে কিন্তু আমি শেক্সপিয়ার পড়েছি। বাবা কিন্তু আবার শেক্সপিয়ার পড়েছেন উৎপল দত্তের কাছে, কারণ বাবা ওয়াজ উৎপল দত্ত's ব্লু আইড বয়, এলটিজির অঙ্গারের হিরো, নিচের মহলের হিরো, অসামান্য নাট্য পরিচালক ছিলেন। তো থিয়েটার হোক সিনেমা হোক, প্রথম পাঠ আমার শ্যামল সেনের কাছে, এবং পাঠটা মানে শুধু শেখানো নয়, ওই সময় সব বড় বড় হলিউডের ছবিগুলো দেখানো, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় কেন ডিফারেন্ট, উত্তম কুমার কেন অন্যরকম, কোন জায়গা থেকে উত্তম কুমার গ্রেট, বা কেন পরশ পাথরে কালী ব্যানার্জির একটা টেলিফোন সিকোয়েন্স, সেটা যে একটা মাস্টার ক্লাস হতে পারে। পরশ পাথরে কালী ব্যানার্জির একটা টেলিফোন সিকোয়েন্স আছে, পারলে দেখবেন, আপনি বুঝতে পারবেন উল্টো দিকের যে মানুষটা সে কি কথা বলছে। মানে টেলিফোন, মানে অধিকাংশ টেলিফোন কনভারসেশনে মনেই হয় যে উল্টো দিকে কেউ নেই, কিন্তু কালী ব্যানার্জির টেলিফোন কনভারসেশনটা একটা ওয়ার্কশপের মতো, ওটা আমাকে বাবা দেখিয়েছিলেন বারবার থামিয়ে থামিয়ে। তো এই এই শ্যামল সেনের পর আমি হাতে পড়লাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের, এই আমার আরেকটা ক্লাস হলো, এবং সেখান থেকে তপন সিংহ। সৌমিত্র না উত্তম? পিওরলি সৌমিত্র, আমার কাছে সৌমিত্র, তাই এনি ডে। এটা আমার ব্যক্তিগত, কিসের জন্য? আমি আসলে একজন অভিনেতাকে হয়তো সৌমিত্রবাবুকে খুব কাছ থেকে দেখেছি বলে, আর সৌমিত্রবাবু ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছে। সৌমিত্রবাবুকে আমার, মানে উত্তম কুমারের, আমি বলছি যে ওই যে লার্জার দ্যান লাইফ অরাটা, ওটা ব্রেক করে একটা অন্য পথ তৈরি সৌমিত্র ছাড়া আর কেউ করেনি। মানে সেই সময় কিন্তু দেখুন এখনো কিন্তু আমরা উত্তম সৌমিত্রই বলি, অন্য কোনো নায়ক তারা কি খারাপ ছিলেন তা না। শুভেন্দু চট্টোপাধ্যায়কে আমার ভীষণ ভালো লাগে, বসন্ত চৌধুরী, অনিল চট্টোপাধ্যায়, বিকাশ রায়, বিশ্বজিৎ, অনেকে, দীপঙ্কর দে, মার্ভেলাস, কিন্তু আমরা কিন্তু উত্তম সৌমিত্রই বলি। তার কারণটা হচ্ছে ওই যে আমাদের জিন্দের বন্দির পর থেকে বাঙালি দুটো শিবিরে বিভক্ত হয়ে গেল, এটা তো এমনি এমনি হয়নি, ফলে ওইটার জন্য একটা ক্ষমতা লাগে। তো সৌমিত্র চট্টোপাধ্যায় সেই ক্ষমতাটা ছিল, এবং লোকটা শেষ দিন পর্যন্ত থিয়েটার করেছে, কবিতা লিখেছে, ছবি এঁকেছে, মানে একটা জীবনটাকে না বেঁচেছে। অসংখ্য ভুল করেছেন জীবনে, অসংখ্য দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে, কিন্তু হি সেলিব্রেটেড লাইফ লাইক এনিথিং।
তো এই সবটা মিলে সৌমিত্র চট্টোপাধ্যায় আমার কাছে একটা প্লাস আমার শিক্ষক। তো এবং ফাইনালি আমি আমার কন্টেম্পোরারি যে অ্যাক্টার্সরা, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, শাশ্বত, রজতাভ, চন্দন, শান্তিলাল, এই যে পুরো ব্যাচটা, এরা ভীষণ ভালো অ্যাক্টার্স। এদের দ্বারা আমি খুব ইনফ্লুয়েন্সড হয়েছি। খরাজকে লোকে কমেডিয়ান করে রেখে দিল, হি ইজ আ ফ্যাবুলাস অ্যাক্টর। মহিলাদের মধ্যে অনেকেই খুব ভালো। আমার লাবণী, ইন্দ্রাণী, এই দুজন আমার সব থেকে ফেভারিট। মানে ওরা দুজন একটা ধাপের পর ওদেরকে আর সেভাবে অন্য ধারার ছবিতে আমরা পেলাম না, কিন্তু ওরা দুজন আমার সব থেকে বেশি, আমার মনে হয় দেবার মোস্ট মানে প্রমিসিং এবং খুব পাওয়ারফুল অ্যাক্টর দুজনেই ছিল। ওদের আরও অনেক বেশি অন্যরকম ছবিতে আমরা পেতে পারতাম, আনফর্চুনেটলি পাইনি। পরবর্তীকালে কিছুটা গার্গী রায়চৌধুরীকে আমার ভালো লাগে। রূপা গাঙ্গুলি, ইয়েস, রূপা গাঙ্গুলি। আমি মাস সেকেন্ড রূপাকে নিয়ে আমি থিয়েটার করেছি। অসম্ভব প্যাশনেট একজন অ্যাক্টর, খুবই ভালো। মানে আমাদের থেকে একটু হয়তো সেই অর্থে সিনিয়র, কিন্তু ভীষণ ভালো। এবং নিশ্চয়ই চূর্ণির কথা আমি বলবো, এবং অবশ্যই জায়া আহসানের কথা বলবো। আচ্ছা, এদের দুজনের কথাই বলতে, যে বেনুদার দুটো ছেলে, অর্জুন এবং গৌরব। আমার গৌরবকে আমার একটু বেশি ভালো লাগে পার্সোনালি। আমি বলছি এরকম অনেক ছেলে কিন্তু আপনি পাবেন এই মুহূর্তে ওটিটিতে কাজ করছে, যাদের দেখে আমার খুব ভালো লাগে। ফলে এই যে খাটা কথা দিয়ে প্রশ্নটা শুরু হয়েছিল, যে আমি 4টে মাধ্যমে আমি স্বচ্ছন্দ কিনা, স্বাচ্ছন্দ্যের কারণগুলো অনেকগুলো। একটা হচ্ছে আমি বাবার থেকে বললাম, এবং আমি আবার আসছি যে একটা শব্দ যখন ডেলিভারি হয়, কি তফাৎ হয়? তফাৎটা হচ্ছে যে সব শব্দগুলো তফাৎ নয়, মিলটা হচ্ছে যে মানে মানে আপনি এই প্রক্সিমিটিতে আমার সঙ্গে বসে আছেন, ফলে আমি গলাটা এবং আমার আপনার সঙ্গে কমিউনিকেট করার যে ইন্টেন্সিটিটা, আপনি যদি আমার ওইখানটায় বসে থাকেন তাহলে তো সেটা পার্থক্য হয়ে যাবে। এইটাই পার্থক্য, কিন্তু আর কিছু পার্থক্য নেই, এইটুকু বুঝলেই হয়ে যায়। মানে মঞ্চে আমি যখন আছি তখন লাস্ট রোয়ের দর্শকটাও আমার দর্শক, এটা মাথায় রাখতে হয়। আর ক্যামেরা কিংবা টেলিভিশনে, সেটা মাথায় রেখেই তো অনেক নাটকের অভিনেতাদের বলা হয় যে কলামন্দিরের শেষ লোকটা তোমার গলা শুনবে। এইটা থেকেই বোধহয় অনেক সময় একটা প্রবলেম হয়তো তৈরি হয়, বা ডিকশনে অনেক সময় একটা প্রবলেম তৈরি হয়। অতিরিক্ত স্পষ্ট উচ্চারণ সবসময় সিনেমাতে ভালো লাগে না, সেখানে হয়তো একটু ভাঙা উচ্চারণ, একটু অর্থস্ফুট একটা শব্দ, এই ধরনের ভাল লাগে। এইগুলো প্র্যাকটিস করতে করতে চারপাশের অভিনেতাদের দেখতে দেখতে, এই যে আমি যে আমার যে কন্টেম্পোরারিদের কথা বললাম, আমি শাশ্বতদের কথা বলছি, এরাও আমাকে খুব ইন্সপায়ার করেছে। মানে আমি ভীষণ রকমভাবে, আমি আমার পরিবার বলে বলছি না, মানে এখনো আপনি মনে আছে, আপনি যে ম্যাকবেথের যে শোটা দেখতে গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে রেশমির মতো অভিনেত্রীকে সত্যি টালিগঞ্জ, এই যে রেশমি বা চূর্ণি, এদের সাকসেস না পাওয়ার কারণ কি হাজবেন্ডরা প্রাইমারিলি? মানে খানিকটা কোথাও আমরা ওদেরকে ওভারশ্যাডো করে রেখেছি। আরেকটা হচ্ছে যে সোসাইটির একটা দৃষ্টিভঙ্গি আছে, দুজন কেন পাবে, মানে আর মানে যেহেতু পুরুষ, একটা বাড়ি থেকে একজনই হবে, এবং যেহেতু বউ, তাহলে বোধহয় অতটা প্রতিভাবান নয়। মানে ঠিক যেরকম কৌশিকের ক্ষেত্রে, কৌশিককে নিশ্চয়ই শুনতে হয় যে কৌশিক চূর্ণি কথা ভেবে এই কাজটা করেছে, কিংবা চূর্ণির স্ত্রী বলেই চরিত্র এইভাবে লিখেছে। যদি হয় হোয়াটস, মানে আমি কেন লিখবো না? আমার বাড়িতে যদি এরকম একজন অভিনেত্রী থাকে, চূর্ণির মতো একজন অভিনেত্রী থাকে, আমি তাকে কেন আমি সুযোগ করে দেবো না? তার মধ্যে অন্যায়টা কোথায়? এর মধ্যে কোনো নেপোটিজম নেই। হ্যাঁ, রাগও শুনতে হয় নিশ্চয়ই। তো আমি বলছি যে চূর্ণির ক্ষেত্রে, চূর্ণি যদি ধ্যাড়াতো, আমি বলতাম যে এ দেখো ফেল করলো। তো রেশমি যদি মঞ্চে ফেল করতো, আমি বলতাম যে হ্যাঁ, কিন্তু ওইরকম পা ভেঙে যাওয়ার পর করেছে। এবং শুধু না, আমরা এনএসডি-তে যতগুলো ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে গেছি, তার অনেকগুলোতে রেশমির অভিনয় না থাকলে আমরা সিলেক্টেডই হতাম না। কারণ ওরা তো আর রেশমি সেন, কৌশিক সেনকে চেনে না। দিল্লিতে যে ন্যাশনাল স্কুল অফ ড্রামার সিলেকশন কমিটি, তারা তো একজন অভিনেত্রীকে দেখে সিলেক্ট করছে। তো ঠিক আছে, এগুলো চলতেই থাকবে, কিন্তু আমি মনে করি যে অভিনেতা একজন অভিনয়ের ব্যাপারটা একটা সময়ের ফসল, আমিও একটা সময়ের ফসল। নাথিং মোর দ্যান দ্যাট। শেখাও, স্কুলে শেখাচ্ছ এখন, কি শেখাও? প্রথম কথা, একদম গুড়িগুলোকে যেটা শেখাই, তাদের বাবা মাদেরকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা বাবা মাদের বলি যে এক্ষুনি বাচ্চাদের কাছ থেকে কোনো ওয়ান্ডার কিছু এক্সপেক্ট করবেন না। কারণ এদের অনেকেই আসে, বাচ্চারা বিশেষ করে,
যারা কমিউনিকেট করতে পারে না, ক্লাসে কমিউনিকেট করতে পারে না, বন্ধুদের সঙ্গে কমিউনিকেট করতে পারে না, কিন্তু অ্যাক্টিং ক্লাসে দিলে এদের কমিউনিকেশন স্কিলটা বেড়ে যায়। এরা এরা আবার শিশু হয়ে যায়, এরা মোবাইলের প্রতি আসক্তি কমে, শেয়ার করতে শেখে, থিয়েটার এগুলো শেখায়। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি এগুলো করি। আর যারা বড়দের যে ব্যাচটা আসে তাদের ক্ষেত্রে আমি খুব যত্ন করে অভিনয়টা শেখাই। এই একটা ব্যাপারে আমি ভীষণ কনফিডেন্ট গৌতম দা, সেটা হচ্ছে আমি নিজে অভিনেতা হিসেবে নিজেকে একদম নম্বর দিই না, কিন্তু আমি এইটা ভীষণ দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমি সারা জীবন যেসব মানুষদের কাছ থেকে শিখেছি, অসামান্য সমস্ত মানুষদের কাছে শিখেছি, সেই শিক্ষাটা আমি খুব দায়িত্ব নিয়ে শেখাই। এবং আমার মতো করে যত্ন করে শেখাতে কলকাতা শহরে খুব কম স্কুল এরকম আছে যারা এতটা রেসপন্সিবিলিটি এবং এতটা যত্ন নিয়ে শেখায়। এইটা আমি খুব আই এম ভেরি মাচ প্রাউড অফ দিস, যে আমি একটা অভিনেতাকে বা একটা বাডিং অ্যাক্টরকে আমি যেভাবে স্টাডি করতে পারি, যেভাবে তাকে গাইড করতে পারি, সেটা আমার কাছে আমার নিজেকে খুব তৃপ্তি দেয়। কৌশিক, একটা ছোট্ট উপহার আছে তোমার জন্য কুচিনার পক্ষ থেকে, আমাদের গিফট স্পন্সর। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার হয়তো কাজে লাগবে না, রেশমির কাজে লাগবে। এই কৌশিক সেন যাকে আমি এতক্ষণ ইন্টারভিউ করলাম, সেই লোকটাকে এই মুহূর্তে এক কথায় কিভাবে ব্যাখ্যা করব? আমি কতগুলো ক্যাটেগরি দিচ্ছি: উত্তেজিত, বিষণ্ণ, ব্যথিত, আশা ছেড়ে দেওয়া, ভীষণ উত্তেজিত, ভবিষ্যতের আলো না দেখা। কোন ক্যাটেগরিতে কৌশিক সেন পড়বে? উত্তেজিত এবং বিষণ্ণ। উত্তেজিত এবং বিষণ্ণ। ডিপ্রেশন হয় এসব দেখলে? খুব, এখন সাম্প্রতিককালে তো খুব হচ্ছে, খুবই ডিপ্রেশন। মানে ডাক্তারের কাছে বই পড়ি বই না, পড়ো? ডাক্তারের কাছে হয়তো যেতে হয় না, কারণ আমি আই কনসিডার মাইসেলফ ভেরি লাকি যে আমাকে বোঝার জন্য আমার বাড়িতে দুটো লোক আছে, ঋদ্ধি এবং রেশমি। আমাদের রাত্রিবেলা তিনজনের একটা আড্ডা হয় ডিনার নিয়ে বসে, ওইটা আমার কাছে একটা থেরাপির মতো। তুমি এত সাকসেসফুল একজন লোক, সুদর্শন এত মাধ্যমে, তোমার জীবনে প্রেম আসে না বিভিন্ন দিক থেকে? প্রেমের হ্যাঁ, প্রস্তাব নিশ্চয়ই। আসে না? না, প্রস্তাব হতে বড় কথা। আমি হয়তো প্রেমে পড়েছি, কারণ হুম। সবসময় মেয়েদেরকে বলবো কেন যে তারাই আমার প্রেমে পড়েছে, তা নয় হয়তো। কিন্তু মানে মানে এরকম ঘটনা অনেক সময় ঘটেছে এবং সেগুলো অনেক সময় খুব মজার ভাবেই শেষ হয়েছে। কিন্তু মানে কয়েকটা ক্ষেত্রে হয়তো, একটা ক্ষেত্রে হয়তো আমি খুবই ভুল করেছি এবং সেটা কোথাও খুব রেশমিকেও হার্ট করেছে। সেটা আমার মনে হয় এই ৫০ বছর ক্রস করে গিয়ে আমি ৬০-এর দিকে যে এগোচ্ছি, এখন এটা লুকিয়ে রাখার কোনো মানে হয় না। কারণ অনেক সময় মানুষ প্যাশনেটলি এমন অনেক ভুল করে ফেলে, যে ভুলটা আমার মনে হয় মানে মানে তাকে আরো রেসপন্সিবিলিটির দিকে, এই রিয়ালাইজেশনটা তাকে অনেক ভুল কেন? রেসপন্সিবিলিটি। এটা তো একটা জার্নির অংশ না, হতে পারে। আমি কেন বলছি ভুল, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে তো প্রচুর মানুষ, মানে আমি মানে কোনো অনেক সময় অনেক না পুরুষরা বলেন হয়তো মেয়েদের কাছে যে আমাকে না কেউ বুঝলো না, আমি ভীষণ একা। হ্যাঁ, এই কথাটা আমি কোনোদিন বলতে পারবো না। আমি এটা বলতে পারবো না যে আমি না ভীষণ লোনলি, আমি ভীষণ একা, আমি ভীষণ আমাকে অসুখী। কেউ বুঝলো না, আমি ভীষণ অসুখী, তুমি আমায় আশ্রয় দাও। তো এই ঢপটা কোনোদিন আমি কোনো মেয়েকে দিতে পারবো না। তার মানে কোথাও আমি কোনো অপ্রাপ্তি থেকে কারোর প্রতি আসক্ত হইনি। তার মানে আমার নিজেরই কোথাও দুর্বলতা ছিল। তো সেই দুর্বলতাটা আমি দুর্বলতাই মনে করি। যদি সেটাকে খুব পজিটিভলিও আমি দেখি, যে না, একটা মানুষ হিসেবে তো তোমার দুর্বলতা থাকতেই পারে, তাহলেও আমি মনে করি যে আমি যথেষ্ট সচেতনতার পরিচয় দিই। সেটা রেশমির প্রতি বা ঋদ্ধির প্রতি অন্যায় করা হয়েছিল, তাতে হয়তো খুব ডিজাস্টার কিছু হয়নি, কিন্তু বা ডিজাস্টার অবধি পৌঁছানোর মতো এমন কোনো অন্যায় কাজ আমি করিনি, কিন্তু স্টিল ভুলটা ভুলই। তৃণমূল আমলে আরো গর্জে ওঠা উচিত ছিল, এই ডিস্যাটিসফ্যাকশন আছে? হ্যাঁ, ডিস্যাটিসফ্যাকশন আছে। যতটা গর্জে ওঠা উচিত, মানে আমি বললাম তো, আমি তালিকা দিতে পারি আমি তৃণমূল আমলে কি কি লিখেছি, কি কি বলেছি, কিন্তু তার বাইরেও আমি মনে করি আরো অনেকটাই বলা উচিত ছিল। এই অনুষ্ঠান শেষ হোক একটা শঙ্খ ঘোষের কবিতা দিয়ে। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। এবং আমি মনে করি সেদিন যে কবিতাটা নিয়ে এই চর্চাটা হয়েছিল, এটাই আমি পড়বো, কারণ এটা ভীষণভাবে লোকের শোনা উচিত, যেহেতু এই কবিতাটা একটা ভুল ব্যাখ্যা হচ্ছে। বাবরের প্রার্থনা। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল স্বচ্ছ যৌবন,
কোথায় কুরে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে, ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যতে, আমার বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি আমি নিজের ঘরে। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয়ে হাড়, এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে? ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। কি অসাধারণ কবিতাটা। অসামান্য, মানে একটা জাতি, একটা দেশ, একটা প্রজন্মের জন্য লেখা, একটা ব্যক্তিগত কবিতার বাইরে চলে যাওয়া একটা কবিতা। ফলে এই কবিতাটাকে যারা আক্রমণ করছে মোগল সাম্রাজ্যের কথা বলে, তার মানে কি তসলিমা প্রত্যাবর্তন হয়েও হয়নি? হয়নি। তাসলিমার আসাটা খুবই জরুরি ছিল, কিন্তু তাসলিমাকে সামনে রেখে যে একটা অন্যরকম রাজনীতি তৈরি হচ্ছে এটা পরিষ্কার। ভালো লাগলো কৌশিক, অনেক ধন্যবাদ Thank you, দিতে আমারও আসার ভালো জন্য লাগলো। আড্ডাজীবীতে। দেখতে থাকুন আড্ডাজীবী। আজকের আমাদের অতিথি ছিলেন কৌশিক সেন। কৌশিকের সঙ্গে যে কোনো আলোচনা ক্যামেরার সামনে পেছনে সবসময় খুব ইন্টারেস্টিং হয়। আর সাবস্ক্রাইব করতে থাকুন আড্ডাজীবী, এই বাটনটা টিপবেন, তাতে আমাদের আরও ক্লোজ শরিক হবেন আপনারা। আজকের জন্য কৌশিক সেনকে অনেক ধন্যবাদ। পরের সপ্তাহে আবার নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের কাছে আসবো। অনেক ধন্যবাদ কৌশিক।